থার্মোমিটার থেকে একটাই প্রশ্ন পড়বো, শূন্যতম সূত্রের বিবৃতি, ক্যালোরিমিটার মূলনীতি, সেটা ক্যালোরিমিটার পরীক্ষা করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, আর ক্যালোরিমিটার মূলনীতি কখন কখন প্রযোজ্য হয় তার শর্তগুলো লেখ। একাধিক স্কুলে দেবেই দেবে এই অঙ্কটা, 3টে পার্ট থাকবে জয়েন্ট। সামনেই আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা রয়েছে। আজকের ভিডিওতে বলে দেব কোন চ্যাপ্টার থেকে থিওরি পড়তে হবে, কোন চ্যাপ্টার থেকে অঙ্কের উপরে বেশি জোর দিতে হবে। যেই চ্যাপ্টার থেকে থিওরি পড়তে হবে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে মোস্ট ইম্পর্টেন্ট। গোটা বইয়ের তো সিলেবাস অনেক বেশি, অতটা একদম ডিটেলসে পড়ার হয়তো টাইমও থাকবে না পরীক্ষার আগে। সেই জন্য কোন কোন প্রশ্নগুলো শুধুমাত্র যদি তুমি পড়ে যাও তাহলে ওর মধ্যে কমন পেয়ে যাবে, আমি বলে দেবো। গত বছরের মোটামুটি 17-18টার মতো ভালো ভালো স্কুলের প্রশ্নপত্র আমি অ্যানালাইজ করেছি। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি প্রশ্নগুলোকে এক জায়গায় জড়ো করে দিয়েছি। সেটা কোথায় পাবে সেটা বলবো, বাট ওটাতে আগে যাওয়ার দরকার নেই। একটু বলে দিই, দাঁড়াও, এটা সম্পর্কে একটু আগে বলে দিই, তারপর বলছি। মোটামুটি 17-18 স্কুলের প্রশ্নপত্র আমি অ্যানালাইজ করেছি। যে আচ্ছা, আমাদের যে মহাকর্ষ চ্যাপ্টার রয়েছে কোন স্কুলে কি কি প্রশ্ন করেছে, কি কি 2 নম্বরে করেছে, কি কি 3 নম্বরে করেছে, যে ইউনিটগুলো থেকে 5 নম্বরের প্রশ্ন আসে কি কি 5 নম্বরের প্রশ্ন করেছে, এবং প্রায় ওভারঅল সব স্কুলে ওই ধরনের প্রশ্নই সার্কুলেট হয় দেখা যায়। কিন্তু যারা একদম ডিটেলসে খুঁটিয়ে পড়নি তাদের আমি বলবো যে ওগুলোতে যাওয়ার দরকার নেই। কেমন, যে কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে প্রত্যেকটা স্কুলে ওগুলো দেখার দরকার নেই। তোমাদের আমি আজকের ভিডিওতে সাজেশন দিয়ে দেবো, সেই সাজেশন পড়বে। তবুও কারো যদি মনে হয় ওই 17-18টা স্কুলের প্রশ্নপত্রের সম্ভার অধ্যায় ভিত্তিক তুমিও পেতে চাও, দেখতে চাও যে আচ্ছা কি কি কিভাবে কিরকম প্রশ্ন করছে, 2 নম্বরে কিরকম আসছে, 3 নম্বরের প্রশ্ন কিরকম আসছে, সেই জিনিসগুলো যদি দেখতে চাও তুমি কি করবে, ফ্রি কোর্সে চলে যাবে। আমাদের ফিজিক্স দাদা অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। এই ফ্রি কোর্সে যেই টাচ করবে সাকসেস ম্যারাথন পেয়ে যাবে। ভিউ কোর্সে টাচ করলে এর ভিতরে তুমি ওই পিডিএফটা পেয়ে যাবে। যাদের ওই পিডিএফ নেওয়ার ইচ্ছা হচ্ছে দেখে নিতে পারো, বাট আমি বলবো ঠিক আছে যারা ডিটেলসে পড়েছো তোমরা ওই পিডিএফ দেখবে, বাকিদের ওই পিডিএফ দেখার দরকার নেই। তোমরা এই সাজেশনটা আজকে ফলো করবে। আজকের সাজেশন আমি A to Z বলে দেবো কোন চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে। যারা আমার ব্যাচে ছিলেন তোমাদের কাছে তো এই নোটস রয়েছেই, আমি তোমাদের নোটস দিয়ে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তো এই নোটস পড়ে নেবে। এবার এই নোটসের মধ্যে অনেক প্রশ্ন আছে তাই না, সব প্রশ্ন পড়া দরকার নেই, কোনগুলো পড়বে আমি বলবো এক এক করে। যাদের কাছে নোটস নেই তোমরা তোমাদের কাছে যেই বই রয়েছে, ছায়া প্রকাশনী থাকুক বা সাঁতরা প্রকাশনী থাকুক, যেই বই থাকুক সেই বই বের করে নাও। যেই জিনিসগুলো আমি বলবো সেই জিনিসগুলো বইতে অবশ্যই দাগিয়ে নেবে ভিডিওটাকে পজ করে করে। সবার প্রথমেই বলে দিই ক্লাস 11 তো স্কুল থেকে প্রশ্ন করে, আর নাহলে কিনে আনে বাইরে থেকে। হ্যাঁ, এবার এক এক স্কুলের টিচার এক এক রকম প্রশ্ন করতেই পারে, তাহলে দাদা কি করে তোমার সম্পূর্ণ কমন পড়বে আমি একটু বলে দিই। প্রায় প্রত্যেকটা প্রশ্নে তুমি অথবা অথবা করে পাবে, মানে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। প্রত্যেকটা ইউনিট থেকে যে প্রশ্ন আসবে না সেটা দুটো থাকবে, মানে হয় উপরেরটা করো নয় নিচেরটা করো। তো মোটামুটি অথবা মিলিয়ে প্রায় ম্যাক্সিমামটা তুমি আমার এই সাজেশন থেকে কমন পাবে। আরও একটা জিনিস, আমি যদি তোমার স্কুলের টিচার হতাম বা তুমি যদি তোমার জেনে থাকো যে তোমার স্কুলের প্রশ্নপত্র কি তোমার স্কুলের টিচাররা করবে, যদি স্কুলের টিচাররা প্রশ্ন করে সেই টিচারের সাথে যদি তোমার একটু কানেকশন থাকে, সেই টিচারকে যদি জিজ্ঞেস করো একটু গাইড করে দিতে পরীক্ষার আগে, তাহলে অনেক টিচার কিন্তু এরকম গাইড করে দেয় যে তাকে এই চ্যাপ্টারগুলো পড়ার দরকার নাই, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না, এই চ্যাপ্টার থেকে শুধু অঙ্ক করবি, এই চ্যাপ্টার থেকে প্রমাণগুলো ভালো করে পড়বি, এই চ্যাপ্টারের হটসের প্রশ্নগুলো বেশি ভালো করে করবি। এরকম অনেক স্কুলের টিচাররা বলে দেন, আর অনেক স্কুলের টিচার আবার বলেন না। তো সেক্ষেত্রে যদি তোমার সম্ভব হয় তোমার স্কুলের টিচারে যে প্রশ্ন করছেন ওনার সাথে যদি কোনো গাইডেন্স পাও তো ভালো কথা, না গাইডেন্স পেলে কোনো ব্যাপার না, আমি আজকের ভিডিওটা দিয়ে দিচ্ছি। এক এক করে বলছি, তুমি তোমার ছায়া প্রকাশনী বই বের করবে, আর যারা আমার কাছে আমার ব্যাচে পড়ো তোমরা নোটসটা খুলবে। খোলা দরকার নেই, আগে নোটসটা দেখে নাও, তোমরা অলরেডি জানো কি কি পড়তে হবে, মানে নোটসটা তোমাদের কাছে আছে, কি কি করিয়েছি তোমরা জানো প্রত্যেকটা প্রশ্ন। এবার আমি জাস্ট বলে দেবো কি কি পড়তে হবে। সবার প্রথমে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো, এর গাণিতিক রূপ লেখো। এই জিনিসটা দেবে না, কেমন ভেরি ইজি জিনিস, এটা দেবে না। চলো, এটা দিলেও কোনো ব্যাপার না, তোমরা পারবে। চলে আসি, মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা, শুধুমাত্র এই ধ্রুবকের সংজ্ঞাটা একটু দেখে রাখবে আর এককটা দেখে রাখবে, আর এখান থেকে কিছু দেখা দরকার নেই। চলো আমরা একটু উপরে উঠি। এগুলো অঙ্ক দেখা দরকার নেই, এগুলো অঙ্ক দেখা দরকার নেই, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলো সব বাদ দাও, এগুলো সব বাদ দাও। এই যে প্রশ্নটা রয়েছে এটাও পড়ার দরকার নেই, এই যে এই প্রশ্নটা এটা দেখা দরকার নেই। এই প্রশ্নটা তোমরা পড়বে, এই প্রশ্নটা এখানে পড়বে। আমি একটু সবুজ কালি নিয়ে নিই, এক সেকেন্ড। এই প্রশ্নটা আমি ব্যাচে করিয়েছিলাম। এই প্রশ্নটা হয় তোমাদের স্কুলে করতে পারে, আর না হলে এই প্রশ্নটা 2023 সালে যদি এই প্রশ্নটা রয়েছে, এই প্রশ্ন একই রকম প্রশ্ন, অনুরূপ উত্তর। তো শুধুমাত্র এই অঙ্কটা করবে, আর কিছু পড়ার দরকার নেই। এখান থেকে চলে আসো, আমি একটু ছোট করে দিই পিডিএফটা, হ্যাঁ, যেখানে দরকার হবে সেগুলো আমি বলে দেবো। এগুলো কিছু পড়ার দরকার নেই, এগুলো কিছু দরকার নেই, এগুলো কিছু দরকার নেই, সার্বিকতা দরকার নেই, এমনি দেখে রাখতে পারো, পড়ার দরকার নেই অত। চলো, মহাকর্ষের ক্ষেত্র প্রাবল্য, অভিকর্ষ, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই। অভিকর্ষ ত্বরণের গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। চলে আসো, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো কিচ্ছু দরকার নেই।
এগুলো কিছু করার দরকার নেই। এটা একটু দেখে রাখবে, এই সূত্রটা দেখে রাখবে, পৃথিবীর গড় ঘনত্ব আর অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক, সূত্রটা যা দেখে রাখবে, আর কিছু দেখার দরকার নেই এখানে। চলে আসো আমি একটু উপরে উঠি। এই অঙ্কটা এখানে করবে 2 নম্বরের একটা অঙ্ক। চলে আসো। এদিকে এগুলো পড়ার দরকার নেই। হ্যাঁ, এগুলো পড়ার দরকার নেই, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই। এগুলো পড়িয়েছি আমি, বাট পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই। এই প্রমাণটা তোমরা পড়বে যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা এইচ উচ্চতা উপরে চলে যাই তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে, তার প্রমাণটা, এই প্রমাণটুকুটা পড়বে। কেমন? যে ভূপৃষ্ঠ থেকে আমরা যদি এইচ উচ্চতা উপরে উঠে যাই তাহলে এখানে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে, এইটা আমাদের হয়ে যাবে অভিকর্ষজ ত্বরণের মান। তো এটারই একটু সিম্পলিফিকেশন করে আমরা এরকম একটা সমীকরণ পেয়ে যাই। এই সমীকরণের প্রমাণটা পড়বে, কম ইম্পর্টেন্ট, চাইলে নাও পড়তে পারো, আমি বলে দেবো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে ভিভিআই দিয়ে দেবো, আর যেগুলো কম ইম্পর্টেন্ট এমনি নর্মাল দাগ দিয়ে দেবো। কেমন? চলে আসো। পৃথিবীর ভেতরে যদি তুমি এইচ গভীরতায় ঢুকে যাও বা ডি গভীরতায় ঢুকে যাও তাহলে ওখানে অভিকর্ষজ ত্বরণ কত হবে, এরও একটা প্রমাণ হয়। এই প্রমাণটা দেখে রাখবে, এই প্রমাণটাও কম ইম্পর্টেন্ট। এই যে প্রমাণটা আছে এই প্রমাণটা আমাদের কম ইম্পর্টেন্ট, যে গভীরতাতে অভিকর্ষজ ত্বরণের মান কত, এগুলো দেওয়ার চান্স কম। যেইটা তোমাকে দেবে পরীক্ষায় সেটা হচ্ছে এইটা ইম্পর্টেন্ট রয়েছে এই চ্যাপ্টার থেকে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বরের প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। কি প্রশ্ন? পৃথিবীর আহ্নিক গতির জন্য, কেমন, আহ্নিক গতির জন্য কোনো একটা জায়গাতে অভিকর্ষজ ত্বরণের মানের কি পরিবর্তন হয়, এই আহ্নিক গতির যে প্রমাণটা রয়েছে, খুব একটা বড় প্রমাণ নয়, এইটুকু প্রমাণ, এই যে এইটুকু প্রমাণ, এই প্রমাণটুকুটা ভালো করে করবে। কেমন? এই প্রমাণটা যে আহ্নিক গতির জন্য কোন জায়গাতে অভিকর্ষজ ত্বরণের মানের কি পরিবর্তন হয়, এই প্রমাণটা। কেমন? তাহলে এই গোটা চ্যাপ্টার থেকে মেন এখন পড়ার মধ্যে কি রয়েছে, মেনলি এটাই আমাদের পড়তে হবে। চলে আসো। আর ওই গভীরতা আর উচ্চতাটা দেখবো। তাহলে এই 3টে প্রমাণ আমরা এখান থেকে দেখবো। দুটো অঙ্ক দিয়ে, একটা অঙ্ক দিয়েছিলাম, ওই একটা অঙ্ক। চলে আসো। এই গ্রাফটা পড়বো, পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়তে থাকবে কোন জায়গাতে অভিকর্ষজ ত্বরণের কিরকম পরিবর্তন হয় তার গ্রাফ আঁকো, গ্রাফ আঁকতে দেবে, এই গ্রাফটা প্র্যাকটিস করবো। চলে আসো। কেমন? অভিকর্ষজ ত্বরণ উপরের দিকে, এইদিকে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, এরকম গ্রাফ এঁকে দেবে, এই গ্রাফটা প্র্যাকটিস করে নেবে। কেমন? চলে আসো। আর এই অঙ্কটা দেখে নেবে একবার, এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। কোনো না কোনো স্কুলে মোটামুটি, আর দেখো পশ্চিমবঙ্গে অনেকগুলো স্কুল আছে, বেশ কতগুলো স্কুলে এই অঙ্কটা দেবে 2 নম্বরের। তাহলে 2 নম্বরে এই অঙ্কটা ক্লাসে আমি ধরে করিয়েছিলাম, এই অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এখানে কি দেখা যাচ্ছে, আমি একবার দেখি তো ভিডিওতে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক, চলো দেখা যাচ্ছে অঙ্কটা। যাদের কাছে ছায়া প্রকাশনী বই আছে তাদের বলে দিচ্ছি, তোমরা হটসের মধ্যে এই প্রশ্ন আর তার উত্তর পেয়ে যাবে। কেমন? যারা অলরেডি আমার কাছে পড়েছো তাদের কাছে নোটস আছে, এবার অনেকে তো আমার কাছে পড়ো, অন্য জায়গায় পড়েছো, তো তোমরা যেখানে পড়ো না কেন, আই হোপ এই অঙ্কটা তোমাদের করিয়েছে, এই অঙ্কটা বাদ দেবে না, এই অঙ্কটা এখান থেকে করতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি বলে দিচ্ছি কোনটা। এগুলো এখন পড়া, এগুলো দরকার নেই, কাটা দিচ্ছি না, মানে রাইট চিহ্ন দেওয়া আর ভিভিআই গুলো আগে পড়বে, আগে ভিভিআই পড়বে, তারপর টাইম থাকলে রাইট চিহ্নগুলো আগে পড়বে, এগুলো দরকার নেই। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কোনো না কোনো স্কুলের পরীক্ষাতে দেবে, কোন স্কুলে দেবে আমি জানি না, কিন্তু 2 নম্বরের এই প্রমাণটা দেবে। এই চ্যাপ্টার থেকে অঙ্ক সাধারণত কম দেবে, কোনো না কোনো প্রমাণ করতে দেবে। অঙ্ক দিলেও ক্যালকুলেটর ছাড়া যে অঙ্কগুলো হবে, যেই অঙ্কগুলো করতে ক্যালকুলেটর লাগবে না, সেই অঙ্কগুলো তোমাদের দেবে। কেমন? যেমন এই ধরনের প্রমাণ দিয়ে দেবে, তো কাটা, গুণ, যোগ, বিয়োগ, ভাগ এগুলোর অঙ্ক দেবে না, এই ধরনের প্রমাণের অঙ্ক দেবে। তো এই অঙ্কটা আমাদের করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো। চলে আসো নেক্সট। আমি ভিডিওটাকে পজও করছি যাতে যাদের কাছে আমরা নোটস নেই বা আমার কাছে যারা পড়নি ফার্স্ট সেমিস্টারে বা 11-এ সেকেন্ড সেমিস্টারে, তারা যাতে করতে পারো, সেই জন্য আমি একটু ওয়েট করছি। মহাকর্ষ বিভব দরকার নেই, মহাকর্ষ বিভবের এগুলো প্রমাণ দেখে রাখতে পারো, বাট এগুলো কম ইম্পর্টেন্ট। মুক্তি দ্রুতি বলতে কি বোঝো, বা মুক্তি দ্রুতির মান, এটা পড়ো, এটা ভেরি ইম্পর্টেন্ট। কেমন? মুক্তি দ্রুতির মান, এই প্রমাণটা, যে মুক্তি বেগের রাশিমালা প্রতিষ্ঠা করো, মুক্তি বেগের মান প্রতিষ্ঠা করো, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই প্রমাণটা তোমাদের করতে হবে। কেমন? চলো, এই প্রমাণটা আমি 2 রকম ভাবে করিয়েছিলাম, নোটসে একরকম করে আছে না, আমি এইভাবেই করিয়েছি। চলো, শক্তির সংরক্ষণ নীতি মেনে গতিশক্তি স্থিতিশক্তি প্রথমে কত ছিল পরে কত ছিল, এইভাবে আমি বইতে ক্লাসে করিয়েছিলাম, বইতে অন্যরকম থাকতে পারে বাট ক্লাসে এইভাবে করিয়েছি। তো এই প্রমাণটা কিন্তু অবশ্যই করবে। কেমন? চলে আসো। তাহলে মুক্তি দ্রুতির প্রমাণটা আমরা পড়ে নেব এখান থেকে, এগুলো কম ইম্পর্টেন্ট, এটা একবার দেখে রাখতে পারো। চলে আসো। এই প্রমাণটা ভেরি ইম্পর্টেন্ট, কোনো না কোনো স্কুলের পরীক্ষা এটা দেবেই, কোনো না কোনো স্কুলের পরীক্ষা এই প্রমাণটা দেবেই তোমাকে। এই প্রমাণটা আমি ক্লাসে ধরে করিয়েছি। হ্যাঁ, চলো, এই প্রমাণটা দেবে। অনেক কথা, রায়োমার্টিন তুমি করাও নি, এইগুলো থেকে দরকার নাই, ওই রায়োমার্টিনের ওগুলো অঙ্ক পরীক্ষায় দেবে না, এগুলো দেবে। কেমন? যেগুলো দেবে সেগুলো আমি করিয়ে দিয়েছি। চলে আসো, আজাও। এই প্রমাণটা তাহলে আমরা করছি। আচ্ছা, কেপলারের সূত্র বিব্রত করো, কেপলারের সূত্র দেখে রাখবে, চলো, কেপলারের সূত্র,
এই প্রমাণটা দেখে রাখবে। কেপলারের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিন দাঁড়াও, কেপলারের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজাও 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 আজাও। কৃত্রিম উপগ্রহতে আমরা চলে আসি। কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। এখানে আরেকটা প্রমাণ দেয় কেপলারের তৃতীয় সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রের প্রতিষ্ঠা। কেমন? চলো, ওটা মনে হয় আমি করাইনি, ওটার একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো আমি। চলো, ওই একটা প্রমাণ আমাদের রয়েছে। কৃত্রিম উপগ্রহতে এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো কিচ্ছু দরকার নেই, এগুলো নাথিং রিকোয়ার্ড, এগুলো কোনো কিছু দরকার নেই। এগুলো দরকার নেই, এগুলো মানে দরকার নেই বলতে এগুলো পড়তে হবে না, এখন পরীক্ষার আগে আর কি পড়বে, এগুলো পড়েছো শুরুর দিকে, টাইম পেলে পড়বেন, না হলে দরকার নেই এগুলো। চলো, কৃত্রিম উপগ্রহ থেকে আমাদের কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলো কম ইম্পর্টেন্ট, ভেরি কম ইম্পর্টেন্ট, এগুলো পড়ার দরকার নেই, সব হাঁটাও। বডি হ্যাং হয়ে যাচ্ছে, চলে আসো, আজাও আজাও জি, হ্যাঁ উপরে আজাও। এই যে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃত্রিম উপগ্রহ থেকে শুধু একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আছে অনেক জিনিস, আমি সবকিছু দিচ্ছি না, কিন্তু আমি কি দিলাম তোমাদের, যে কৃত্রিম উপগ্রহের গতিশক্তি আর স্থিতিশক্তি যে রাশিমালা আছে, আর মোট শক্তি, কেমন স্থিতিশক্তি, গতিশক্তি আর মোট শক্তি, কক্ষপথে কোনো একটা কৃত্রিম উপগ্রহের মোট শক্তি যে রাশিমালা রয়েছে, এই প্রমাণটা আমরা করব। কেমন? এই প্রমাণটুকুটা পড়ে নেবে, এই প্রমাণটুকুটা। গতিশক্তি কত হয়, তোমার স্থিতিশক্তি কত হবে, গতিশক্তি কত, স্থিতিশক্তি কত, আর মোট শক্তি কত, যোগ করলে আমরা পেয়ে যাই। এই রাশিমালা কিন্তু বের করতে দিতে পারে, এটা বের করবো। তাহলে মেনলি এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক দিলাম আমি, প্রমাণ রিলেটেড অঙ্ক, আর দু একটা প্রমাণ বললাম, এই প্রমাণগুলো দেখবে। মেনলি দুটোই প্রমাণ বললাম মনে হয়, এই গতিশক্তি স্থিতিশক্তির, আর ওইদিকে মনে হয় আহ্নিক গতির ওটা বললাম, তাই না? চলে আসো, যেগুলো যেগুলো বলছি এগুলো একটু মাথায় রাখবে, যে হ্যাঁ দাদা এগুলো এগুলো পড়তে বলছে। নোটস থাকলে নোটস খুলে বসো, নাহলে ছায়া প্রকাশনী বই থাকলে বইতেও রয়েছে, বই থেকে দেখতে থাকো যে কি কি দাদা বলছে। আ যাও, বোর্ড হ্যাং করে দিয়েছে গো, চলে আসো। এইটা পড়বো, এইটা নয়, ইয়েওয়ালা নেই, ইয়েওয়ালা নেই, এইটা। কক্ষপথে যখন কোনো, তুমি যদি স্যাটেলাইটে গিয়ে যদি বসে পড়ো, তো তুমি নিজেকে ওজন শূন্য ফিল করবে। মানে কক্ষপথে যদি তুমি প্রদক্ষিণ করো মহাকাশ যানে বসে, তাহলে তুমি নিজেকে ওজন শূন্য মনে করবে। কক্ষপথে প্রদক্ষিণকালে কোনো একটা মহাকাশ যানে মহাকাশচারীর ওজনের অনুভূতি কিরকম হয়, সে নিজেকে ওজন শূন্য অনুভব করে। কেমন? আমি ধরো পৃথিবীর চারদিকে যদি গোল 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 করে ঘুরতে থাকি, স্যাটেলাইটে করে বা রকেটে করে, যেখানে ঘুরতে থাকি না কেন, আমার নিজেকে কিন্তু মানে কক্ষপথে যদি ঘুরতে থাকি, নিজেকে ওজন শূন্য মনে হবে। কেন? এই প্রমাণটা যেটুকু আমাদের রয়েছে, এইটুকু প্রমাণ, এইটুকুটা আমরা প্র্যাকটিস করবো। কেমন? এইটুকুটা। চলো, এটা ইম্পর্টেন্ট রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে। চলে আসো, ওই একই প্রশ্ন, মানে ওই প্রশ্নের উত্তরই এখানে করে দেওয়া রয়েছে, নিজেকে ভার শূন্য কেন অনুভব করে, থিওরিও দেওয়া আছে, প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে। এখানে এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এই শর্তটা একটু দেখে রাখবে, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখছি। চলো নেক্সট, আ যাও আ যাও আ যাও আ যাও, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এ সব নেই লাগেগা, এগুলো জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করলে তো অনেক প্রশ্নই হয়, বাট মোস্ট ইম্পর্টেন্ট বলছি, তাই না? সাজেশন মানে কি কি পড়ে যাবে অ্যাটলিস্ট, এগুলো ভালো করে। এই যে এটা, মানে আমি বললাম না যে কোনো কক্ষপথে যদি কোনো উপগ্রহ বা কোনো তোমার স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ যদি ঘোরে, তার স্থিতিশক্তি গতিশক্তি রাশিমালা নির্ণয় করতে বললাম, সেটা তো পড়েছো। কিন্তু সেখানে একটা ঋণাত্মক চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন থাকে, ওই মাইনাসের মানে কি এটা জিজ্ঞেস করবে। কেমন? তাহলে ওই প্রশ্নটা যেটা ওখানে দাগিয়েছিলাম, ওটাই এই প্রশ্ন, এখানে হোয়াটসঅ্যাপ আকারে সুন্দর করে দেওয়া রয়েছে। চলো, ছায়া প্রকাশনী যাদের বই আছে হোয়াটসঅ্যাপে যাবে, আজাও আজাও আজাও। এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো ভেরি লেস ইম্পর্টেন্ট, হটাও ইন সবকো, এটা একটু দেখে রাখতে পারো, এগুলো দরকার। চলো শেষ, মহাকর্ষ চ্যাপ্টারটা আমাদের শেষ। মহাকর্ষ চ্যাপ্টার থেকে 2-3টে প্রমাণ বললাম, এই 2-3টে প্রমাণ ভালো করে করো। কোন কোন অঙ্ক করতে হবে বললাম, এই অঙ্কগুলো করে নাও, হয়ে যাবে। এবারে আরো একটা জিনিস বলে দিই, আমি এই যে অ্যাপের মধ্যে যখন তুমি চলে যাবে, একটা অঙ্কের নোটসও দিয়ে দেবো, একটা অঙ্কের নোটসও তোমাদেরকে দিয়ে দেবো। এখানে তুমি যখন ফিজিক্স দাদা অ্যাপে চলে যাবে, যারা অ্যাপটা ব্যবহার করছো না, গুগল প্লে স্টোরে ফিজিক্স দাদা সার্চ করবে, লোগো দেখে নাও, তুমি ফ্রি কোর্সে চলে যাবে, সাকসেস ম্যারাথন দেখতে পাবে, ভিউ কোর্সে টাচ করবে, এখানে গেলে তুমি পেয়ে যাবে তুমি পিডিএফ গুলো। একটা পিডিএফ দিয়ে রাখবো গোটা সিলেবাসে থেকে কি কি অঙ্ক তুমি প্র্যাকটিস করবে। এখন পরীক্ষার আগ মুহূর্তে তো অঙ্ক তো অনেক করার আছে, করলে কিন্তু অত অঙ্ক করার দরকার নেই। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তার সলিউশন, তার একটা পিডিএফ আমি দিয়ে রেখেছি, এখানে তুমি চলে যাবেন, ওই অঙ্ক তার মানে বই থেকে দাগিয়ে দাগিয়ে ছবি তুলে তুলে আমি তোমাদের রেডি করে দিয়েছি, যে পরীক্ষার আগে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক করবো সেগুলো করে নিও। এই গ্র্যাভিটেশন থেকে অঙ্ক করার অতটা দরকার নেই, খুব কম অঙ্ক করার দরকার রয়েছে, যেটা তো নর্মালি তুমি নিজেও পারবে সূত্র জানা থাকলে, ওই কাটাকাটি যোগ বিয়োগ ওগুলোতে করতে হয় না। তবুও তোমার যদি মনে হয় যে কোনগুলো প্র্যাকটিস করবো দাদা, তাহলে এর মধ্যে চলে যাবে, একটা পিডিএফ দেওয়া থাকবে যে ফিজিক্স
ম্যাথমেটিক্স, তো ওই পিডিএফটা তুমি এখানে পেয়ে যাবে। বাকি কেউ যদি বলো দাদা এই নোটসটা কি করবো, নোটস পাবে না। নোটস যারা আমার কাছে ব্যাচে পড়েছিল তাদের জন্য নোটস, যারা আমার কাছে সেকেন্ড সেমিস্টারে অনলাইন ব্যাচে যারা আমার কাছে পড়েছে তাদেরকে এই নোটস দেওয়া হয়েছে। তো এই নোটসটা তুমি এই বছর হয়তো পাওনি, কোনো ব্যাপার না, ক্লাস 11-এর তোমার যারা নতুন ভাই বোন আছে তারা যখন 11-এ ভর্তি হবে তারাই নোটসগুলো পাবে। তো নোটসগুলো তো দেওয়া যাবে না, বাট এই মুহূর্তে দাগিয়ে দিচ্ছি, বই থেকে দাগিয়ে নাও। শুধুমাত্র তোমরা কি পেয়ে যাবে, ওই প্রশ্ন আমি কি বললাম যে 18টা স্কুলের প্রশ্নপত্রের সম্ভার চ্যাপ্টার ওয়াইজ কি কি প্রশ্ন পড়তে হয় সেগুলো ওখানে দেওয়া রয়েছে। আর নাহলে সাজেশন আমি দিয়ে দিচ্ছি, অঙ্কের সাজেশনের যেটা পিডিএফ সেটা তোমরা ওইখানে পেয়ে যাবে। থিওরি সাজেশন এখানে দাগিয়ে দিচ্ছি, অঙ্কের সাজেশন এখানে পেয়ে যাবে। একটা জিনিস বলে দিই, স্থিতিস্থাপকতা চ্যাপ্টার, স্থিতিস্থাপকতা থেকে আমাদের অঙ্ক আসার চান্স বেশি। স্থিতিস্থাপকতা থেকে আমাদের কিন্তু অঙ্ক দেবে, স্থিতিস্থাপকতা থেকে অঙ্ক দেবে। চলে আসো স্থিতিস্থাপকতায়, এগুলো কিছু পড়ার দরকার নেই। এই প্রশ্নটা একবার দেখে রাখবে, রাবার আর ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, দেবে না, মানে দেবে না বলতে দেওয়ার চান্স খুব কম। এগুলো কিছু পড়ার দরকার নেই। স্থিতিস্থাপক সীমা কাকে বলে 1 নাম্বার জুড়ে দিতে পারে, বাকি এগুলো কিছু দরকার নেই, এগুলো কিছু দরকার নেই, এগুলো কিছু দরকার নেই। এগুলো খুব কৃন্তন পীড়ন আর অভিলম্ব পীড়ন 1 নম্বরে দিতে পারে, না পড়লে হবে, 1 নম্বর খুব একটা বড় ব্যাপার নয়। হুকের সূত্র দেখে রাখবে একবার, হুকের সূত্র একবার দেখে রাখবে, এগুলো খুবই কম ইম্পর্টেন্ট। আজাও 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 এই রাশিমালাটা তোমাদের প্রমাণ করতে দেবে। কেমন সমপ্রস্থচ্ছেদ যুক্ত একটা মোটা দণ্ডকে বা একটা দড়িকে কেমন দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো হলে দণ্ডটির নিজস্ব ওজনের জন্য তার দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। একটা রডকে আমি এরকম ঝুলে দিয়েছি, তাহলে রডের নিজের ওজনের জন্য সে একটু লম্বা হয়ে যাবে, তাহলে তো তার দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হবে সেই প্রমাণটা, এই দৈর্ঘ্যের পরিবর্তন এই প্রমাণটা আমাদের করতে দেবে। কেমন এই প্রমাণটা আমাদের করতে দেবে, এই প্রমাণটা প্র্যাকটিস করবে এখান থেকে। তাহলে এই প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম 2 নম্বরের জন্য। একটা কথা বলি, আমরা এই যে স্থিতিস্থাপকতায় ঢুকে গেলাম মানে আমরা 2 নাম্বার ইউনিটে ঢুকে গেলাম। 2 নাম্বার ইউনিটে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, একটা 3 নম্বরের প্রশ্ন আসবে, একটা 5 নম্বরের আসবে। কেমন আচ্ছা, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, কোন চ্যাপ্টারতে কি কি পড়তে হবে আমি সব বলে দিচ্ছি এক এক করে। কিন্তু একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা প্রশ্নে অথবা থাকবে, তো অত বেশি লোড নেওয়া দরকার নেই। যেগুলো বলছি এগুলো ভালো করে পড়ো, তারপরে যদি মনে হয় আই হ্যাভ লট অফ টাইম, তোমার কাছে আরো টাইম আছে, তাহলে বাকি জিনিসগুলো পড়তে পারো। তাহলে শুধুমাত্র এই প্রমাণটা পড়বো এখান থেকে। চলে আসো, আয়তন বিকৃতি গুণাঙ্ক কাকে বলে, এর যে রাশিমালা আছে, এর যে গাণিতিক সমীকরণ, এখানে এখানে মাইনাস আসে, আমি একটা প্রশ্ন দিয়েছি, মাইনাস না দিলে হয়, বাট এখানে একটা মাইনাস আসে। আয়তন বিকৃতিতে একটা মাইনাস আসে, মাইনাস কেন আসে, এই মাইনাসের মানেটা জানতে হবে। কেমন আয়তন বিকৃতি গুণাঙ্ক কাকে বলে, তার গাণিতিক সমীকরণে মাইনাস কেন আসে, মাইনাসটার মানে কি, এই কথাটা আমরা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো, সংনমতা ফংনমতা এগুলো দরকার নেই এখন পরীক্ষার জন্য। কৃন্তন পীড়ন, দৃঢ়তা গুণাঙ্ক একবার দেখে রাখো। পয়সনের অনুপাতের সংজ্ঞা দাও, এর সীমাস্থ মান, এর সীমাস্থ মান তোমাকে জানতে হবে। পয়সনের অনুপাতের সংজ্ঞা আর এর সীমাস্থ মান 0 থেকে হাফের মধ্যে হয়, এটা আমরা জানি। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত কাকে বলে, পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা পয়সনের অনুপাত বলি। তো সংজ্ঞা পড়বো আর এর মানগুলো জেনে রাখবো। যদি গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করতে পারো ভেরি গুড, না করতে পারলে কোনো ব্যাপার নয়, সংজ্ঞাটা আর মানগুলো জেনে রাখতে হবে। চলে আসো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনুদৈর্ঘ্য বিকৃতিতে যদি আয়তন স্থির থাকে তাহলে পয়সনের অনুপাত হাফ হয়ে যায়, এটা প্রমাণ করতে দেয়, পয়সনের অনুপাত হাফ হয়ে যায়, এই জিনিসটা প্রমাণ করতে দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি কি বললাম, এই একটা প্রমাণ আমি আপাতত বললাম, আর ওই যে দণ্ডেরটা প্রমাণ বললাম। তাহলে দুটো প্রমাণ আমরা পড়ছি 2 নম্বরের জন্য এখান থেকে। চলে আসো, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো তো ভুলে, এগুলো এমনি মনে রাখতে পারো, দরকার নেই এগুলো। চলে আসো, এগুলো দরকার নেই, এগুলো। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমার স্কুলে গিয়ে চলে এসেছে এই প্রশ্নটা, মোস্ট ইম্পর্টেন্ট। তুমি তোমার স্কুলে গিয়ে দেখবে যে এই প্রশ্নটা প্রায় চলে এসেছে, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম একাধিক স্কুলে এই প্রশ্নটা দেবে, যে প্রমাণ করো যে তারের দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে কি বলেছে, একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব সেটা হইবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই প্রমাণটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রমাণটা আমাদের পড়তে হবে এখান থেকে। 3 নম্বরের প্রমাণ দেবে, 3 নম্বরের প্রমাণ, এই প্রমাণটা প্র্যাকটিস করতেই হবে এই চ্যাপ্টারতে। তাহলে 3টে প্রমাণ দিলাম, এই 3টে করবো, বাকি জিনিসগুলো বাদ দাও, বিরাট বড় চ্যাপ্টার, এত পড়ার দরকার নেই এখন। এগুলো চলে আসো। বল ধ্রুবকটা দেখে রাখতে পারো এমনি একবার, এটা একবার দেখলে, এগুলো একবার দেখে রাখবে, এগুলো একবার দেখে রাখবে, এগুলো কম ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারো, না দেখলে অসুবিধা নেই। পীড়ন বিকৃতির লেখচিত্র তোমাকে আঁকতে বলবে, আর কোন বিন্দুকে কি বলা হয়, শুধুমাত্র লেখচিত্রটা আঁকবে আর বলবে এখানে কোন বিন্দুকে কি বলা হয়। তোমাকে এরকম বলবে যে পীড়ন বিকৃতি লেখচিত্রের ক্ষেত্রে তোমাকে বললো স্থিতিস্থাপক সীমাকে চিহ্নিত করো, মানে এই গ্রাফটা ভালো করে প্র্যাকটিস করবে, কোন বিন্দুকে কি বলা হয় সেটা একটু জেনে রাখবে, ব্যাস এই গ্রাফটা, এই চ্যাপ্টার শেষ। তাহলে স্থিতিস্থাপকতা থেকে কি আসবে, অঙ্ক আসবে। অঙ্ক দাদা কোথা থেকে প্র্যাকটিস করব, ওই যে ফিজিক্স দাদা অ্যাপের মধ্যে গিয়ে, যেটা আমি বললাম, এখানে গিয়ে
ভিউ কোর্সে চলে যাবে, এখানে অঙ্কের পিডিএফ দিয়ে রেখেছি, কি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ওই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তারপর আমরা যারা আমার ব্যাচে রয়েছে, ব্যাচে যা যা করানো হয়েছে ওগুলোই রিভিশন করবে, নতুন কিছু নয়। ব্যাচে যা করানো হয়েছে ওগুলোই করবে, নতুন কিছু নয়। তার পাশাপাশি ওই অঙ্কের পিডিএফ থেকে প্র্যাকটিস করতে পারো। আর এই নোটসে কি কি পড়বো, মোটামুটি আমি কি বললাম, শক্তি ঘনত্ব বা কোনো একটা তারকে টেনে লম্বা করলাম, তাহলে তার একক আয়তনে কতখানি শক্তি জমা হবে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রমাণটা করব। আর ওইদিকে আমাদের পয়সনের অনুপাতের ওটা পড়ে নিলাম, আর ওদিক থেকে একটা দণ্ডের ক্ষেত্রে কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে, এই তিনটে প্রমাণ মোস্ট ইম্পর্টেন্ট এই গোটা চ্যাপ্টার থেকে। তাহলে দেখো পড়লে অনেক কিছু পড়া যায়, কিন্তু আমি তোমাদের সময় বাঁচানোর জন্য পুরো জিনিসটা বলে দিচ্ছি। দিস ইজ এনাফ, একবার দেখে নিই, এটা দেখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা দেখে রাখবে একবার, এটা একটা অঙ্ক হয়, এই অঙ্কটা দেখে রাখবে। আমি এখানে কিছু আচ্ছা এই প্রশ্নগুলো বলা হয়নি না, এই প্রশ্নগুলো বলে দেখি এখানে আরো কি কি প্রশ্ন বেরোতে পারে। এই একটা বেরোলো, এগুলো রে বাপে এত কঠিন কঠিন জিনিস দেবে না, এগুলো পড়া দরকার নেই। ये सब नहीं देगा जी, ये सब नहीं देगा जी। চ্যাপ্টার আমাদের খতম হয়ে গিয়েছে। আমরা চলে আসি, আমাদের এটা কি রয়েছে, থার্মোমিতিতে ঢুকবো। থার্মোমিতি কিছু না, 1 পৃষ্ঠার নোটস। অনেক বল দাদা তুমি থার্মোমিতিতে তো অনেক কিছু পড়িয়েছো ক্লাসের মধ্যে, 2টো ক্লাস নিয়েছো, কিন্তু নোটসে শুধুমাত্র এইটুকু জিনিস দিয়েছো। আমি বললাম থার্মোমিতি থেকে কোনো প্রশ্নই হবে না, থার্মোমিতিতে কোনো প্রশ্নই হবে না। প্রশ্ন হলে শুধুমাত্র কি হবে, সৌরজগৎ তাপীয় সাম্য আছে কি নেই, আর না হলে এই যে ফর্মুলা বের করা শিখেছিলাম, এই ফর্মুলা বের করার ফর্মুলাটা এখান থেকে শুধুমাত্র একটাই, শূন্যতম সূত্রের বিবৃতি, আর এখান থেকে তাপমাত্রার সংজ্ঞা কিভাবে পাওয়া যায়। থার্মোমিতি থেকে একটাই প্রশ্ন পড়বো, শূন্যতম সূত্রের বিবৃতি, এর তাৎপর্য, আর এই শূন্যতম সূত্র থেকে উষ্ণতার সংজ্ঞা কিভাবে দেওয়া হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্মোমিতি থেকে এই একটাই পড়তে হবে, আর কিছু পড়ার দরকার নেই। বোঝা গেল, শূন্যতম সূত্রের বিবৃতি, আর এটা পড়লেই গোটা চ্যাপ্টার থেকে আর কিছু পড়ার দরকার নেই। আ যাও ইহা পার। কঠিন পদার্থের প্রসারণ, এগুলো সংজ্ঞা চাইলে দেখতে পারো, বাট এগুলো ক্লাস 10এই পড়েছো, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এগুলো কম ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার আমি দিয়ে দিয়েছি। তাহলে এই যে চ্যাপ্টারটা রয়েছে কঠিন পদার্থের, কঠিন ও তরল পদার্থের প্রসারণ, এখান থেকে আমরা এই জিনিসটা শুধুমাত্র পড়বো। क्या पढ़ेंगे यहाँ से, ये वाला चीज, যে কঠিনে যে 3টে প্রসারণ গুণাঙ্ক আছে আলফা বিটা গামা, এই আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, সম্পর্ক প্রতিষ্ঠা করো, এই জিনিসটা প্রমাণ করতে দেবে। আলফা বিটা গামা হয়তো দুজনের মধ্যে প্রমাণ করতে দিতে পারে, যে আলফা আর বিটার মধ্যে কি সম্পর্ক, বা আলফা আর গামার মধ্যে কি সম্পর্ক, এগুলো দিতে পারে। আলফা আর গামার মধ্যে আলাদাভাবে জিজ্ঞেস করতে পারে, আর আলফা আর বিটার মধ্যে জিজ্ঞেস করতে পারে সম্পর্ক কেমন, কিছুই নয়, এদের ফর্মুলা লিখতে হয়, আর ওখান থেকে একটু সূত্র ফেলে বেরিয়ে আসে, তাই না, জাস্ট একটু। আর যখন ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফলের ফর্মুলা লিখে দেবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্যের যে ফর্মুলা ওটারই স্কোয়ার করে দেবো, ওখান থেকে কিছু একটা রাশিকে বাদ দিয়ে দেবো, আর আমি এরকম পেয়ে যাবো। একইভাবে এর ক্ষেত্রেও যে দৈর্ঘ্যের ফর্মুলা লিখলাম, সেটাকে আমরা আয়তনের ফর্মুলার সঙ্গে তুলনা করতে হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, তাহলে দৈর্ঘ্যের ফর্মুলা লিখলাম, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, তাহলে গামার ফর্মুলাটা আমি লিখবো এই ক্ষেত্রে, মানে আয়তনের ফর্মুলা। আয়তন মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো কিউব করে দেবো, সেক্ষেত্রে আমি কিছু রাশিকে বাদ দিয়ে দেবো, আর আমি আয়তন পেয়ে যাবো, ওদের দুজনকে তুলনা করলে পেয়ে যাবো। খুবই সিম্পল প্রমাণ, যাদের মধ্যে বলতে বলবে তাদের সূত্র ফেলে একটু ক্যালকুলেশন খাটালে হয়ে যায়। তো এই প্রমাণটা প্র্যাকটিস করবে এখান থেকে। তাহলে এই চ্যাপ্টারটা থেকে আমি কি প্রমাণ দিলাম, কেবলমাত্র এই একটাই প্রমাণ দিলাম। কেমন, কঠিন, এই যে কঠিন আর তরলের প্রসারণ, এখান থেকে একটাই পড়বে। আ যাও, ঘনত্বের এটা দেখে রাখতে পারো, বাট কম ইম্পর্টেন্ট, আমি তেমন কোনো স্কুলে দিতে দেখিনি। কেমন, চলো এমনি দেখে রাখতে পারো। তাপীয় পীড়ন কি, এর রাশিমালা নির্ণয় হয়তো দেবে না, কিন্তু তাপীয় পীড়ন কাকে বলে এই সংজ্ঞাটা তোমাকে দেবে, তাপীয় পীড়ন কাকে বলে সংজ্ঞাটা দেবে, রাশিমালা হয়তো বের করতে দেবে না, দেখে রাখতে পারো, টাইম থাকলে রাশিমালা নির্ণয়টা দেখে রাখতে পারো। কেমন, চলে আসো। আচ্ছা এগুলো তো ক্লাস 10 পড়েছো, যে দ্বিধাত পাত ফাত এগুলো দেবে না, এগুলো ইজি। কুছ ইম্পর্টেন্ট চলা গিয়া ক্যা। আচ্ছা, তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এগুলো সবই পড়বে, ক্লাস 10 পড়েছো, এগুলো নতুন করে পড়ার দরকার নেই। এইটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দুটো প্রমাণ, একটা আলফা বিটা গামার মধ্যে প্রমাণটা, আর একটা তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই যে সম্পর্কের প্রমাণ, যেটা ক্লাসেও করিয়েছি ধরে ধরে, নোটসেও রয়েছে, এই জিনিসটাকে প্র্যাকটিস করে যাবে। যে কি ক্লাস 10 ডাইরেক্ট মুখস্থ করতে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এই যে দুটো এই যে প্রমাণটা আছে, এই প্রমাণটা একটু প্র্যাকটিস করে নেবে। ইজি প্রমাণ, নোটসে দেওয়া রয়েছে, যাদের কাছে বই রয়েছে তোমরা বই থেকে পড়ো। হয়ে গেল, চলো তাহলে এখান থেকে আমরা কি পড়বো, অনলি দুটো জিনিস পড়বো এখান থেকে, অনলি 2 থিং। আচ্ছা, হর্সের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দিলে অঙ্ক দিতে পারে, এগুলো থেকে তেমন প্রশ্ন আসে না, আসলে এই দুটো জিনিসই আছে, এই গোটা চ্যাপ্টার থেকে আসলে এই দুটো জিনিসই আছে, আর কোনো কিছু নেই, শুধুমাত্র এই দুটো প্রমাণ। বাকি হর্সের প্রশ্ন আমি একটু দাগিয়ে দিই, যদি দরকার হয় কোনো কিছু আমি দেখে নিচ্ছি একবার। এগুলো ভেরি লেস ইম্পর্টেন্ট, এগুলো দেবে না, এটা একবার দেখে রাখবে, একবার দেখে রাখবে।
এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করো, চলো এটা প্র্যাকটিস করবে। কেমন? এই জলের একটা অঙ্ক রয়েছে, এই জলের এই অঙ্কটা, চলো এখান থেকে তাহলে আমি 3টে দিলাম, এই চ্যাপ্টার থেকে কি কি দিলাম? 3টা দিলাম, এই চ্যাপ্টার থেকে 3টে। গ্যাসের প্রসারণ থেকে শুধু একটা জিনিস পড়তে হবে, তাহলে আমি ওই চ্যাপ্টার থেকে 3টে দিলাম। কি? একটা তো দিলাম জলের অঙ্কটা, লাস্টে দেখালাম। যাদের কাছে বই আছে তোমাদের হটসের মধ্যে ওই অঙ্কটা পেয়ে যাবে, আর যাদের নোটস আছে নোটসের মধ্যে এটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর দুটো কি জিনিস দিলাম? তোমার আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, আর আমাদের ওইদিকে আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক আর আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওদের মধ্যে সম্পর্ক, ওই দুটো প্রমাণ আর ওই অঙ্কটা। গ্যাসের প্রসারণ থেকে শুধু দুটো সংজ্ঞা পড়বো, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, চাপ গুণাঙ্ক কাকে বলে, এই দুটো পড়বো। কেমন? চাপ গুণাঙ্ক কাকে বলে, যাও আয়তন গুণাঙ্ক কাকে বলে, চলো এই দুটো সংজ্ঞা পড়বো, আর এদের মান বা এদের রাশিমালা প্রতিষ্ঠাতা তুমি জানোই, এটা দেখে রাখতে পারো। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টে স্টার দিয়ে দিয়েছি। গ্যাসের আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলবে। এদের মধ্যে সম্পর্ক কি? এই সম্পর্কটা হচ্ছে যে এদের মান হচ্ছে সমান, এদের মান কি হয়? সমান হয় এদের মান, ব্যাস এইটুকু প্রমাণ এখান থেকে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে একটা প্রমাণ ইম্পর্টেন্ট, এই একটা প্রমাণ ইম্পর্টেন্ট, আর কি? আর এটা কারো ইচ্ছে হলে দেখে রাখতে পারো, কারো ইচ্ছে হলে এই জিনিসটা দেখে রাখতে পারো, খুবই কম ইম্পর্টেন্ট। চলে আসো, এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন দেবে না। ইহা সে এই একটা অঙ্ক করবে, এই অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাসের এই অঙ্কটা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্সিজেন হাইড্রোজেন গ্যাসের এই অঙ্কটা করবে, অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাসের অঙ্কটা করবে। এই অঙ্কটা দেখবে কতখানি বাতাস বেরিয়ে যাচ্ছে, এই অঙ্কটা। এই চ্যাপ্টার থেকে মিলে অঙ্কই করতে হয়, প্রমাণ ওই দুটোই করতে হয়, না একটাই করতে হয়। প্রমাণ একটা বললাম, আর এগুলো এই অঙ্কটা না, এগুলো কম ইম্পর্টেন্ট। যাইয়ে এটা সেম অঙ্কই। চলো তাহলে এই চ্যাপ্টার থেকে এটা কি নাম্বার চ্যাপ্টার ছিল আমাদের? এই চ্যাপ্টার আজাজি কি ছিল? গ্যাসের প্রসারণ ছিল, তাই না? গ্যাসের প্রসারণ আমাদের হয়ে গেল, এবার আমরা ক্যালোরিমিতিতে ঢুকবো। অনেকে বলবে দাদা ক্যালোরিমিতিতে তো একটাই প্রশ্ন পড়তে হবে গোটা চ্যাপ্টার থেকে, বলবো, বাট তার আগে দাদা সান্দ্রতা পৃষ্ঠটান কই গেল? সান্দ্রতা পৃষ্ঠটান থেকে একটা প্রশ্ন দেবেই দেবে। কেউ যদি ভাবো সান্দ্রতা পৃষ্ঠটান আমি পড়বো না, তাহলে ফেসে যাবে, ওখান থেকে প্রশ্ন দেবেই দেবে, আর ওখান থেকে একটু বেশি পড়তে হয়। তো সেটার সাজেশন আমি প্রশ্নের আকারে দিয়ে দিচ্ছি। সান্দ্রতা পৃষ্ঠটান আজা ভাই কাহা ভাগ গয়া তু, এই যে আয়তন বিশিষ্ট। আচ্ছা, তোমাকে বললাম না যে এই যে এখানে চলে যাবে অ্যাপের মধ্যে, ফিজিক্স দ্য অ্যাপের মধ্যে, ফিজিক্স দ্য অ্যাপের মধ্যে গিয়ে ফ্রি কোর্সে গিয়ে সাকসেস ম্যারাথনে টাচ করলে ওখানে একটা পিডিএফ পাবে। কোন পিডিএফ? প্রত্যেকটা চ্যাপ্টারের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র এক জায়গায় জড়ো করা আছে, চ্যাপ্টার ভিত্তিক 2 নাম্বার 3 নাম্বার বলেছিলাম। তো ওই পিডিএফ এর মধ্যে একটা পিডিএফ পেয়ে যাবে আয়তন বিশিষ্ট, এই যে পেয়ে যাবে আয়তন বিশিষ্ট বস্তুর ধর্মাবলী, আয়তন বিশিষ্ট বস্তুর ধর্মাবলী। এখানে গোটা চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন রয়েছে, যে প্রথমে সেকশন এ, তোমাদের স্কুলের পরীক্ষার প্রশ্ন মধ্যে সেকশন ই লেখা থাকবে, 2 নম্বরের প্রশ্ন করে এখান থেকে। তো লাল কালির যে প্রশ্ন আছে এগুলো হচ্ছে আমাদের কি, ও পয়সনের অনুপাত আমি এখানে ঢুকে দিয়েছি ভুল করে, এনিওয়ে ঠিক আছে কোনো ব্যাপার না, পড়ে নিও। লাল কালির যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সান্দ্রতা পৃষ্ঠটান। তো সান্দ্রতা পৃষ্ঠটান থেকে কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। 2 নম্বরের জন্য এগুলো, আর 3 নম্বরের জন্য এগুলো। একটু বেশি মনে হতে পারে, একটু বেশি মনে হতে পারে, বাট পড়তে হবে এই চ্যাপ্টারে। স্টোকসের সূত্র, বার্নৌলি উপপাদ্য থেকে এই প্রমাণগুলো, এই জিনিসগুলো এখান থেকে পড়তে হবে। তো আমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে সান্দ্রতা পৃষ্ঠটান, এখান থেকে কি কি প্রশ্ন পড়বে সেটা অ্যাপের মধ্যে চলে যাবে, এই পিডিএফটা পেয়ে যাবে, আয়তন বিশিষ্ট বস্তুর ধর্মাবলী। প্রত্যেকটা 2 নম্বরের জন্য কি কি, কোন নম্বরের জন্য কি কি, এগুলো সব স্কুলের প্রশ্নপত্র আগের বছরে, কেমন ভালো ভালো স্কুল থেকে জোগাড় করা হয়েছে। তো এগুলো ওখান থেকে দেখে নিও। আজ আমরা চলে আসি আমাদের কোথায় ছিলাম, আমরা ছিলাম ক্যালোরিমিতিতে। ক্যালোরিমিতিতে এগুলো কম ইম্পর্টেন্ট, এগুলো দেখার দরকার নেই, এগুলো দেখার দরকার নেই, এমনি দেখে রাখতে পারো। আপেক্ষিক তাপগ্রাহিতা কাকে বলে একবার দেখে রাখতে পারো, দেখে রাখতে পারো, সংজ্ঞাটা দেখে রাখতে পারো। তাপ ধারকত্ব কাকে বলে দেখে রাখতে পারো, বা তাপগ্রাহিতা কাকে বলে। জল সম দেখে রাখতে পারো, এর তাৎপর্য, এগুলো জাস্ট এমনি নর্মাল। মেন প্রশ্ন চলে আসো এই চ্যাপ্টারের, ক্যালোরিমিতির মূলনীতি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটুকু জিনিস বললেই হয়ে যাবে। ক্যালোরিমিতির মূলনীতি লেখো, মূলনীতি লিখে দেবো, আর সুন্দর করে এটাকে গাণিতিক আকারে প্রকাশ করে দেবো, বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ, আর একটু ভাষায় এই একটা লাইন বলে দেবো, কেমন? তাহলে ক্যালোরিমিতির মূলনীতি এটা পড়বো। এখান থেকে আরো দুটো প্রশ্ন পড়তে হবে। ক্যালোরিমিতির পরীক্ষায় কি কি সাবধানতা অবলম্বন করতে হয় আমাদের? তো মোটামুটি 3-4টে সাবধানতা রয়েছে, হ্যাঁ 3-4টে সাবধানতা রয়েছে, এই 3-4টে সাবধানতা পড়ে নেবে। যে ক্যালোরিমিতির পরীক্ষায় কি কি সাবধানতা অবলম্বন করতে হয়, 1 2 3 4, কেমন? আর একটা লাস্ট প্রশ্ন, কি কি শর্তে, এই একটাই প্রশ্ন, কি কি শর্তে ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হয়, শর্তগুলো লেখো, এই 4টা শর্ত, 4-5টা শর্ত, এই শর্তগুলো একটু পড়ে নিলে কেমন। তাহলে এখান থেকে চ্যাপ্টারটা কি, ক্যালোরিমিতির মূলনীতি, সেটা ক্যালোরিমিতির পরীক্ষা করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, আর ক্যালোরিমিতির মূলনীতি কখন কখন প্রযোজ্য হয় তার শর্তগুলো লেখো, শর্ত লিখে নিলাম।
আর কিছু, আর একটা এখান থেকে রয়েছে আজাজি, ক্যালোরিমিটারে তরল হিসেবে জল ব্যবহারের অসুবিধা লেখো। ক্যালোরিমিটার তরল হিসেবে জল ব্যবহারের অসুবিধা লেখো। অসুবিধাটা কেমন? অনেক কিছু ছিল, জলেরটা ইম্পর্টেন্ট, জল পড়ে নিলে বাকি এগুলো তুমি দেখে রাখতে পারো। অ্যানিলিন কি 1 নম্বরের প্রশ্ন জিজ্ঞেস করবে, এটা একবার দেখে রাখতে পারো। চলো, এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এখানে আমি বলে দিচ্ছি, এগুলো দেওয়ার চান্স খুবই কম, এগুলো দেওয়ার চান্স খুবই কম, এগুলো তেমন দেবে না। ক্যালোরিমিতি থেকে তোমাদের অঙ্ক দেবে, আর অঙ্ক কি ক্লাসে যা করিয়েছি এই চ্যাপ্টারের সব অঙ্ক তোমরা পারবে, তাই না? ভালো ভালো অঙ্ক করিয়েছি অনেকগুলো, তো তার পাশাপাশি অঙ্কের যে নোট পিডিএফ দিয়েছি ওখান থেকে ওই অঙ্কগুলো করে নেবে। ক্যালোরিমিতি চ্যাপ্টার আমাদের খতম। আ যাইয়ে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন এখান থেকে কি কি পড়তে হবে বলে দিচ্ছি। এখান থেকে এগুলো লিনতাম ফিতাম এগুলো দেখে রাখতে পারো একবার, এগুলো জিজ্ঞেস করে না, এগুলো জিজ্ঞেস করে না। গলন আর বাষ্পীভবনের লিনতাপের মধ্যে কোনটা বেশি একবার দেখে রাখতে পারো। একটা রাইট চিহ্ন মানে কি একবার দেখে রাখবে জাস্ট এমনি। ভিভিআই গুলো বেশি ভালো করে পড়বে। হিম মিশ্র কি এর ব্যবহারিক প্রয়োগ জাস্ট দেখে রাখবে, এগুলো জিজ্ঞেসই করবে না, এগুলো এর থেকে অনেক ভালো ভালো প্রশ্ন আছে। এই সংজ্ঞাগুলো দেখে রাখবে, বাষ্পীভবনের লিনতাপ কাকে বলে, গলনের লিনতাপ কাকে বলে, কঠিনী ভবনের লিনতাপ কাকে বলে, তোমার কেমন? চলো এগুলো দেখে নেবে, সংজ্ঞাগুলো জাস্ট দেখে রাখবে, আর কিছু দেখা দরকার নেই। পুনঃশীলী ভবন কাকে বলে, সংজ্ঞাটা দেখে রাখবে। গলনের সূত্র একবার দেখে রাখবে, এটা একবার দেখে রাখবে। এখান থেকে এই প্রশ্নটা করতে পারে। এখানে একটা হটসেট প্রশ্ন হয়, আমি বের করবো নি পরে। চলো পুনঃশীলী ভবনটা দেখে রাখলে, বাষ্পীভবন ভবন, ঘনীভবন এগুলো এমনি একবার দেখতে পারো, এগুলো কম ইম্পর্টেন্ট, এগুলো বাদ দাও। কিন্তু না কুছ কত কিছু বাদ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? চলে আসো। সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প মোস্ট ইম্পর্টেন্ট। ভিভিআই সংজ্ঞা দেখে রাখবে, জাস্ট সংজ্ঞা দেখে রাখবে, এই দুটোর সংজ্ঞা, জাস্ট এই দুটোর সংজ্ঞা দেখে রাখবে, কেমন? আচ্ছা, এখান থেকে এই গ্রাফটা দেখে রাখতে পারো, গ্রাফটা একটু দেখে রাখতে পারো, শুধুমাত্র গ্রাফটা, আর কিছুই নয়। গ্রাফটা কিভাবে করতে হবে মানে গ্রাফটা তো ক্লাসে বোঝানো রয়েছে, গ্রাফটা একবার দেখে রাখতে পারো। সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্যটা দেখে রাখবে, করিয়েছি ক্লাসে, আজাও। সংকট উষ্ণতা কাকে বলে একবার দেখে রাখবে, বাষ্প আর গ্যাস কি এটা দেখে রাখবে। স্ফুটনে ঢুকে যাচ্ছি, বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে পার্থক্য, চলে আসো। এগুলো কম ইম্পর্টেন্ট, দেখে রাখবে একবার। আজাও এগুলো কিছু দরকার নেই, এগুলো কিছু দরকার নেই, নাথিং কুছ নেই লাগেগা। স্ফুটনের সূত্র এগুলো একবার দেখে রাখবে, এখন তার শর্ট কোশ্চেন হয় না তো এগুলো পড়ার। এই গ্রাফটা ত্রিদশা বিন্দু কি, আর এই গ্রাফটা কেমন, জলের ক্ষেত্রে ত্রিদশা বিন্দু কি, এই গ্রাফটা তোমাকে আঁকতে বলবে, কেমন? তো ত্রিদশা বিন্দু মার্ক করে দেবে, আর এই গ্রাফটা প্র্যাকটিস করে নেবে, এই চ্যাপ্টারে আর কিছু নেই। একবার হর্সের প্রশ্ন আমি দেখিনি, একবার হর্সের প্রশ্ন এখানে তেমন জিজ্ঞেস করে না, এখান থেকে অঙ্কই জিজ্ঞেস করবে না। অবস্থার পরিবর্তন তো হ্যাঁ, অবস্থার পরিবর্তন থেকে অঙ্ক আসবে। অবস্থার পরিবর্তন আমি বললাম না কোন চ্যাপ্টার থেকে অঙ্ক পড়তে আমি বলে দিচ্ছি, কিন্তু অবস্থার পরিবর্তন থেকে অঙ্ক করতে হবে, অঙ্ক করবে। থিওরি এই 2-1টা পড়লেই হবে, থিওরি কম, অঙ্ক বেশি প্র্যাকটিস করবে। অঙ্ক ক্লাসে যেগুলো করানো হয়েছে আর ওই আমি পিডিএফ দিয়ে দিয়েছি বললাম, ওই পিডিএফ থেকে অঙ্ক করে নেবে। আ যাও নেক্সট ক্যা হ্যাঁ জি, তাপের সঞ্চালন। তাপের সঞ্চালন থেকে থিওরি প্রশ্ন আসবে, তাপের সঞ্চালন থেকে থিওরি প্রশ্ন আসবে। কি কি তাপ সঞ্চালন কি, এগুলো কিচ্ছু দেবে না, এগুলো কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না। তাপ পরিবাহিতাঙ্কের সংখ্যা এগুলো দেবে না, এমনি একবার দেখে রাখবে, এগুলো দেবে না, এগুলো দেবে না। কি দেবে বলে দিচ্ছি, এগুলো দেবে না। তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা একবার প্রতিষ্ঠা দেখে রাখতে পারো, ক্লাস 10-এও পড়েছো তোমরা, দেবে না এগুলো, এগুলো কিচ্ছু পড়া দরকার নাই, নাথিং রিকোয়ার্ড, এগুলো কিচ্ছু পড়া দরকার নেই, এগুলো কিচ্ছু পড়া দরকার নেই। এটা একবার দেখে রাখতে পারো, বাট এটা ক্লাস 10-এই পড়েছো, দরকার নেই, এগুলো কিচ্ছু দেখা দরকার নেই। তাপের পরিবহন তড়িৎ পরিবহনের পার্থক্য, এগুলো ক্লাস 10-এ পড়েছো, দরকার নেই এগুলো। তাপীয় রোধ কাকে বলে, তাপীয় রোধাঙ্ক কাকে বলে, এগুলো এমনি চোখ বুলে রাখবে, একটা করে রাইট দিচ্ছি। এগুলো কম ইম্পর্টেন্ট, ভেরি কম ইম্পর্টেন্ট, এগুলো এমনি খুব কম ইম্পর্টেন্ট, এগুলো পড়ারই দরকার নেই। তাপ পরিবহনের ক্ষেত্রে স্থির পূর্ব অবস্থা, স্থির অবস্থা একবার দেখে রাখতে পারো, এটাও কম ইম্পর্টেন্ট। ভিভিআই কেন দিলাম আমি, ভিভিআই দেওয়া লাগতো না এখানে। এই ইম্পর্টেন্ট, কোনো না কোনো স্কুলের পরীক্ষায় এই অঙ্কটা দেবেই দেবে। কোন অঙ্কটা? এইটা যুগ্মপাতের ক্ষেত্রে এই যে প্রমাণটা আছে, প্রমাণটা 2 রকমের হয়, আমি শর্টকাট নিয়মটা ক্লাসে করিয়েছিলাম, তাই না? এই নিয়মটা আমি ক্লাসে করিয়েছিলাম। চলো এইটুকু প্রমাণ, যে দুটো পাত রয়েছে যাদের তাপ পরিবাহিতাঙ্ক আলাদা আলাদা, তাদেরকে পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে, তাহলে ওই যুগ্ম পাতটার তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত হয়ে যাবে, এটা আমি করতে বলেছিলাম। তো এই প্রমাণটা এইটা কিন্তু অনেক স্কুলে পরীক্ষায় দেবে। তাহলে এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি, এইটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আমাদের প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে এই ধরনের অঙ্কই দেবে, এই অঙ্কটা করবে। চলো এখান থেকে আরেকটা অঙ্ক, একাধিক স্কুলে দেবেই দেবে এই অঙ্কটা, 3টে পাত থাকবে জয়েন্ট,
এই অঙ্কটা দেবেই দেবে একাধিক স্কুলে, তোমার স্কুলে হয়তো এই অঙ্কটা দিয়ে দিতে পারে। তাহলে 3 নাম্বারের জন্য এই অঙ্কটা আর ওই অঙ্কটা যেটা দেখালাম উপরের অঙ্কটা, এই 3টে অঙ্ক করবে এখান থেকে। যাও, এরা কিচ্ছু পড়ার দরকার নেই। তাহলে এই গোটা চ্যাপ্টার থেকে মেনলি 2টো অঙ্ক কিন্তু দাগিয়ে দিলাম মনে হয় আমি। তাহলে এই 2টো অঙ্ক করবে, এগুলো কিচ্ছু পড়তে হবে না, এগুলো কিচ্ছু পড়তে হবে না, দরকারই নাই এগুলো। চলে আসো, পরিচলন স্রোত ফ্রোত এগুলো প্রশ্ন করবে না এগুলো থেকে। বিকিরণের মধ্যে আমরা ঢুকছি, বিকিরণ থেকে প্রশ্ন আসবে। কি প্রশ্ন এটা একবার দেখে রাখবে, বিকিরণ তাপ আর আলোর মধ্যে সাদৃশ্য, জাস্ট দেখে রাখবে, শর্ট কোশ্চেন যদিও জিজ্ঞেস করে না। হ্যাঁ চলে আসো, প্রেভোস্টের তাপ বিনিময় নীতি কম ইম্পর্টেন্ট, দেখে রাখবে। প্রেভোস্টের তাপ বিনিময় নীতি 4টে পয়েন্টে লিখে দেওয়া রয়েছে, সুন্দর করে পড়ে নেবে। চলে আসো, আ যাইয়ে শোষণ ক্ষমতা এগুলো একবার দেখে রাখবেন, এগুলো না পড়লে হয়, এগুলো দরকার নেই। এগুলো এখান থেকে যেটা লাগবে, হ্যাঁ এখান থেকে সূত্রটা লাগবে, দাঁড়াও, দরকার নেই এগুলো, দরকার নেই। এখানে আমি স্টার দিয়ে ফেলেছি নাকি, দরকার নেই, হাটাও। কারশফের সূত্রটা বিব্রত করে 2 নম্বরের জন্য দিতে পারে, শুধুমাত্র সূত্রটা পড়বে, কৃষ্ণ বস্তুর বিকিরণের ক্ষেত্রে শুধু সূত্রটা পড়বে, ব্যাস, এগুলা দরকার নেই। আদর্শ কৃষ্ণ বস্তু বলতে কি বোঝায়, শোষণ ক্ষমতা, জাস্ট দেখে রাখবে, আর দরকার নেই। এখানে কৃষ্ণ বস্তুর প্রধান বৈশিষ্ট্য ধর্মগুলি একটু দেখে রাখবে এখান থেকে। যাও, এগুলো দরকার নেই। ये सब नहीं लगेगा, ये सब नहीं लगेगा जी। যাও, স্টিফান বোলজম্যানের সূত্র, বিবৃতিটা পড়ে নেবে, সূত্রের পড়ে নাও, হয়ে যাবে এটা। স্টিফান বোলজ, তাহলে সূত্রগুলো মেনলি পড়বে, কেমন, প্রেভোস্টের ওই নীতিটা, তারপর আমাদের স্টিফান বোলজম্যান সূত্র, এগুলো দেখে নেবে, এটা একবার দেখে রাখবে। এখান থেকে এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট তো অঙ্ক আমি দাগিয়ে দিলাম, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ওই অঙ্কটা, আর নিউটনের শীতলীকরণের সূত্র লেখো, গাণিতিক রূপটি লেখো, শুধু রূপটা হয়তো লিখতে বলতে পারে, বলবে না, শুধু সূত্রটাই মেনলি বলে। আর এই সূত্রের সীমাবদ্ধতা, আর এই সূত্রের সীমাবদ্ধতা, হ্যাঁ তাপগতিবিদ্যা তো একটা সীমাবদ্ধতার অঙ্ক আসে, একটা প্রশ্ন আসে, আর কিছু এখান থেকে দরকার নেই। মোস্ট ইম্পর্টেন্ট, একাধিক স্কুলে এই প্রশ্নটা দেবেই দেবে, একাধিক স্কুলে এই প্রশ্নটা দেবেই দেবে, বলবে স্টিফান বোলজম্যানের সূত্র থেকে নিউটনের শীতলী ভবনের সূত্র প্রতিষ্ঠা করো, এইটুকু একটা প্রতিষ্ঠা। 3 নাম্বার কি 2 নাম্বারের জন্য দেবে, 2 নাম্বারের জন্য সাধারণত দেবে। তাহলে এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি, ওই যে 2টো অঙ্ক শুরুতে দেখালাম, ওই 2টো অঙ্ক আর এই একটা প্রমাণ, স্টিফান বোলজম্যান সূত্র থেকে নিউটনের শীতলী ভবনের সূত্র, যেটা আমরা প্রমাণ করেছিলাম ক্লাসে, এই প্রমাণটা। ভিনের স্মরণ সূত্র এগুলো একবার দেখে রাখতে পারো, এগুলো লেস ইম্পর্টেন্ট, একবার দেখে রাখতে হবে, আর দরকার নেই, চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার আমাদের শেষ। তাহলে এখান থেকে যে অঙ্কটা বলেছিলাম ওই অঙ্কটা, এগুলো আর এগুলো প্রশ্ন ভেরি লেস ইম্পর্টেন্ট, এগুলো না পড়লে হবে, এগুলো বাদ দিতে পারো তুমি। যাও, যাইয়ে। চলো চ্যাপ্টার শেষ আমাদের, ইহা পার যাতে আয়তন বিশিষ্ট বলে দিয়েছি। চলে আসে তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যা থেকে কি কি পড়তে হবে, চলে আসো, এগুলো পড়ার দরকার নেই, কিচ্ছু পড়ার দরকার নাই, কিচ্ছু পড়ার দরকার নাই, শুধুমাত্র 2টো মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা, ব্যাপক চল আর সংকীর্ণ চল কাকে বলে, কেমন বোঝা গেল, এই সংজ্ঞা দুটো আমরা পড়বো, কেমন ডাকছে না কেন, এই সংজ্ঞা দুটো, ব্যাপক চল কাকে বলে উদাহরণ দাও, সংকীর্ণ চল কাকে বলে উদাহরণ দাও, এটাকে এরকম বলে যে ব্যাপ্তি সাপেক্ষ আর ব্যাপ্তি নিরপেক্ষ চলরাশি কাকে বলে, কেমন দিতে পারে। চলে আসো, তাহলে এই 2টো সংজ্ঞা শুধুমাত্র পড়বো, আর কিছু এখান থেকে দরকার নেই, এগুলো কিছু দরকার নেই, এগুলো কিচ্ছু দরকার নেই, পথ অপেক্ষক ফক এগুলো পড়লে তো সবই পড়া যায়, দরকার নেই এগুলো। চলে আসো, এই প্রক্রিয়াগুলো জানোই, সমচাপী প্রক্রিয়া, আইসোবারিক প্রসেস, সম আয়তনিক প্রক্রিয়া, আইসোছড়িক প্রসেস, যারা ছড়ি হয় মেয়েরা হয় আয়তন মেনটেন করতে চায়, তো আইসোছড়িক প্রসেস, সম আয়তনিক প্রক্রিয়া, এগুলো পড়িয়েছি। গ্রাফ এগুলো দেখো ক্লাসে যা যা গ্রাফের জিনিসপত্র করিয়েছি, যা যা অঙ্ক করিয়েছি ওগুলোতে প্র্যাকটিস করবে, তার পাশাপাশি থিওরি কি কি পড়বে সেটা বলে দিচ্ছি। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটা বিবৃতি পড়বে, আর এই সূত্রের সীমাবদ্ধতা মোস্ট ইম্পর্টেন্ট। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে বিবৃতি করে দিলে, ব্যাখ্যা চাইলে দেবে, ব্যাখ্যা চায় না, বিবৃতি চায়, তো বিবৃতিটা করে দিলে, বাস প্রথম সূত্র কমপ্লিট। আর কি চাই, এখান থেকে সীমাবদ্ধতা চাইবে, এগুলো ছক পড়া দরকার নেই আপাতত, পরীক্ষার আগের জন্য এগুলো কম ইম্পর্টেন্ট, এগুলো পড়িয়ে দিয়েছি। তাপগতিবিদ্যার সূত্র থেকে জুলের সূত্রের প্রমাণ এগুলো করিয়ে দিয়েছি। ইহা সে ইয়ে ওয়ালা চিজ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা, বলবে 2টো সীমাবদ্ধতা লেখো, কেমন সীমাবদ্ধতা 2টো লিখতে হবে ভালো করে। তাহলে এই প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে কি কি পেলাম, ওইদিকে আমাদের 2টো সংজ্ঞা পেলাম, এদিক থেকে আমরা সূত্রের সীমাবদ্ধতার সূত্রটা পেলাম। চলে আসো, যাইয়ে, এগুলো কিচ্ছু লাগবে না, এই প্রমাণটা একবার দেখে রাখতে পারো, দেবে না, অনেক ভালো ভালো প্রশ্ন আছে কিন্তু দেখে রাখতে হবে তবু একবার। চলে আসো,
চলো, এটা কম ইম্পর্টেন্ট। হাতি ব্যথা হয়ে গেল, কতক্ষণ হচ্ছে? কিতনা দের হুয়া জি? চলো, একটু বেশি টাইম হয়ে যাচ্ছে। চলো, সাজেশনগুলো বলতে একটু টাইম লাগছে, বাট একবার দাগিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। এগুলো পড়া দরকার নেই। গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? এইটা প্রশ্নটা দেখে রাখবে। এই প্রমাণটা প্রমাণ করো, সিপি মাইনাস সিবি সমান সমান আর। তাহলে এই চ্যাপ্টার থেকে এই প্রমাণটা পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে দেবে। 3 নম্বরের প্রমাণ, গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো সিপি মাইনাস সিবি ইকুয়ালস আর, এটা প্রমাণ করতে দেবে। এই প্রমাণটা করবে কেমন? চলো, এই প্রমাণটা আমি দুটো পদ্ধতিতে করিয়েছি। এটা একটা ডেরিভেটিভ পদ্ধতি, ডেরিভেশন করে কলন বিদ্যাকে কাজে লাগে প্রমাণ হয়ে গেল ডাইরেক্ট এইটুকুতেই। আর একটা পদ্ধতি হয় থিওরিটিক্যাল কনসেপ্ট লাগিয়ে। কনসেপ্ট লাগিয়ে এটা একটু বড় ছিল, আমি বলেছিলাম, তো যেটা ছোট হয় সেটাই করবে। চলো আসো, ছবিটা আঁকবে একটু। সিপি মাইনাস সিবির প্রমাণ কিন্তু এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট। চলো আসো, বাকি এখান থেকে আচ্ছা, এখান থেকে সমষ্ণ প্রক্রিয়া দেবে না। সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে এটা দেবে না, এখান থেকে দেবে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্য। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা তোমাকে প্রমাণ করতে দেবে। কেমন? কৃতকার্যের রাশিমালা প্রমাণ করতে দেবে। তো কৃতকার্যের রাশিমালাটা প্রমাণ করবে এখান থেকে। আর কিছু দরকার নেই, এটা একবার দেখে রাখতে পারো। রুদ্ধতাপ প্রক্রিয়া, এটা জিজ্ঞেস করবে না, বলবে রুদ্ধতাপ প্রক্রিয়াতে কৃতকার্যের রাশিমালাটা প্রমাণ করো। রুদ্ধতাপ প্রক্রিয়াতে কৃতকার্যের রাশিমালা প্রমাণ করতে বলবে, বাকি এগুলো দরকার নেই এখানে। আচ্ছা, এই জেনে রাখো, বক্সটা ভালো করে পড়বে। রুদ্ধতাপ শীতলীকরণ, কেমন? রুদ্ধতাপ প্রসারণে গ্যাসের উষ্ণতা হ্রাস পায়। এখান থেকে উদাহরণ দিয়ে কিন্তু এই উদাহরণ দেওয়া রয়েছে, রুদ্ধতাপ শীতলীকরণের উদাহরণ দেওয়া রয়েছে। এখানে প্রশ্ন 2 নম্বরে করে। আর রুদ্ধতাপ উষ্ণীকরণ, হঠাৎ করে আমি কম্প্রেস করে দেবো, হঠাৎ করে আমি তোমার হচ্ছে কি বলে ওটাকে আয়তন বাড়িয়ে দেবো, কেমন? হঠাৎ করে আয়তন সংকোচন করে দেবো, হঠাৎ করে প্রসারণ করে দেবো, সেক্ষেত্রে তাপমাত্রা আদান প্রদান হবে না। তো সেক্ষেত্রে রুদ্ধতাপ উষ্ণীকরণ আর শীতলীকরণের যে উদাহরণ রয়েছে, এই উদাহরণগুলো একটু ভালো করে দেখে নেবে, উদাহরণ থেকে প্রশ্ন আমাদের করতে পারে। চলে আসো, আচ্ছা, এগুলো আমাদের করলে হয়ে যাবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন বলবে, রুদ্ধতাপ প্রসারণে গ্যাস কি কোনো কার্য করে? যদি গ্যাস কার্য করে, তাহলে গ্যাস কার্য করার জন্য শক্তি কোথা থেকে পায়? সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর এইটুকু, একটু উত্তর, এই উত্তরটা পরেও দেওয়া রয়েছে। এটা এখান থেকে ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। চলো, 2 নম্বরের জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো একবার দেখে রাখতে পারো। এগুলো ভেরি লেস ইম্পর্টেন্ট, না পড়লেও হয়। মোস্ট ইম্পর্টেন্ট এইটা, রুদ্ধতাপ প্রসারণে কৃতকার্যের রাশিমালা। রুদ্ধতাপ প্রসারণে কৃতকার্যের রাশিমালা, এটা অনলি পড়বে ভালো করে। যাও, এটা কোনো না কোনো স্কুলে দেবে, এটা আমি ক্লাসে করাইনি এখনো, মানে এটা বাদ রেখেছিলাম, আমি বলেছিলাম পরে করিয়ে দেবো, কারণ কম ইম্পর্টেন্ট মনে ছিল। বাট কিছু কিছু স্কুলে এই প্রমাণটা দিয়ে দেয়, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস ধ্রুবক। তো এই প্রমাণটার ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। চলো যাইয়ে, এই প্রমাণটা, এগুলো প্রমাণ দেখে রাখতে পারো। এই প্রমাণগুলো একবার দেখে রাখতে পারো, এগুলো কম ইম্পর্টেন্ট প্রমাণ। মোস্ট ইম্পর্টেন্ট এই লেখচিত্রটা, রুদ্ধতাপ লেখর আর সমষ্ণ লেখো, কোনটা বড় কোনটা ছোট, তাদের মধ্যে যে সম্পর্ক, যে রুদ্ধতাপ লেখর যে নতি, রুদ্ধতাপ লেখচিত্রের যে নতি বের হয়, সেই নতি সমান সমান কি হয়? সেই নতিটা বড় হয়। কত বড় হয় না? সমষ্ণ লেখর নতির সঙ্গে যদি গামা গুণ করে দাও, তাহলে এটা, তাহলে হয় তোমাকে ডাইরেক্ট এটা প্রমাণ করতে দেবে, আর নাহলে বলবে কে বড় কে ছোট প্রমাণ করো। এই যে এইটুকু একটা প্রমাণ, এইটুকু একটা প্রমাণ, এইটুকু একটা প্রমাণ, এটা 2 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। 2 নম্বরের জন্য পড়তে হবে। যাও, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে, তাই না? যাও, এগুলো ভেরি লেস ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবে, এটা একটু দেখে রাখবে, জাস্ট দেখে রাখবে অঙ্কটা। প্রত্যাবর্তক প্রক্রিয়া উদাহরণ দেখে রাখতে পারো, দরকার নেই এগুলো, ये सब वे बहुत कम इम्पोर्टेंट है। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতি দেখে রাখতে পারো, দুজনের বিবৃতি দেওয়া রয়েছে, একবার দেখে রাখতে পারো। এন্ট্রপি কাকে বলে, অনলি সংজ্ঞা, অনলি সংজ্ঞা, অনলি সংজ্ঞা দেখে রাখবে। কেমিস্ট্রিতে পড়েছো এন্ট্রপি কাকে বলে, এটা আমার বলার দরকার নেই। তাপ ইঞ্জিন হিমায়ক থেকে একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, তাপ ইঞ্জিন আর হিমায়ক থেকে, তাপ ইঞ্জিন আর হিমায়ক থেকে, এগুলো কিছু না পড়লেও হবে। এগুলো ফর্মুলা তো তোমাকে জানতে হবে অঙ্ক করার জন্য, কিন্তু মেনলি যেটা থিওরি যেটা পড়তে হবে এখান থেকে, থিওরি যেটা পড়তে হবে এখান থেকে, থিওরি যেটা পড়তে হবে, এগুলো জাস্ট এগুলো তো অঙ্ক করার জন্য লাগে, ক্রিয়া গুণাঙ্ক। এমনি থিওরি যেটা পড়তে হবে আমি বলছি, এখান থেকে কার্ণচক্রের যে গ্রাফটা রয়েছে, লেখচিত্র রয়েছে, কার্ণচক্রের বর্ণনা, এই লেখচিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। লেখচিত্রকে মানে কোন লেখচিত্রের নতি কি প্রকাশ করবে, বা প্রত্যেকটা লেখচিত্র সম্পর্কে আলোচনা করবে, কেমন? যে কোন ক্ষেত্রে আমার সমষ্ণ প্রসারণ হচ্ছে, কোন ক্ষেত্রে আমার
প্রত্যাবর্তক রুদ্ধতাপ প্রসারণ হচ্ছে, কোন ক্ষেত্রে সমষ্ণ সংকোচন হচ্ছে, কোন ক্ষেত্রে রুদ্ধতাপ সংকোচন হচ্ছে। এই যে 4টে লেখচিত্র রয়েছে, এই 4টে লেখচিত্র, তো এই কার্ণচক্র যেটা রয়েছে আমাদের বা আমাদের কার্ণচক্র, এই লেখচিত্রটা পড়বেন, কোনটাকে কি বলা হয়, এই বর্ণনাটা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে। এই গ্রাফটা মোস্ট, খুব একটা বেশি যে গুরুত্বপূর্ণ তা বলবো না, ইম্পর্টেন্ট রয়েছে, খুব বেশি গুরুত্বপূর্ণ না। বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো, ওই যে যেটা বললাম একটু আগে, ওই প্রমাণগুলো। কেমন, চলো মানে একটু আগে যে প্রশ্নগুলো দাগিয়ে দিলাম ভিভিআই, ওগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। এখান থেকে যেটা একটা প্রমাণ পড়তে বললাম, একটা তো এই গ্রাফটা, আর একটা এগুলো কম ইম্পর্টেন্ট, এগুলো কম ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা, কার্ণ হিমায়কের ক্রিয়াগুণাঙ্কের রাশিমালাটা প্রতিষ্ঠা, কার্ণ হিমায়কের ক্রিয়াগুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা, এইটা এইটা একটু দেখে নিও এখান থেকে গ্রাফটা। আর এটা বাকি এগুলো আর কিছু নেই, এই প্রশ্ন উত্তরগুলো এগুলো কিছু দেখার দরকার নেই, না দরকার নেই কিছু, আ যাইয়ে এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো ক্লাসে যা করিয়েছি ওর ভিত্তিতে হয়ে যাবে, এগুলো আলাদা করে পড়া দরকার নেই। চলে আসো এই প্রমাণটা, 1-2টা স্কুলে দিতে পারে, নাও দিতে পারে। কোনটা দেখালাম, ওটা ঠিকঠাক দেখালাম কি দেখি, ঠিক আছে এটাই। আর কিছু নেই, খতম, খতম হো গয়া ক্যা। আর কিছু নেই এই চ্যাপ্টার থেকে, আ যাইয়ে। চ্যাপ্টার সমাপ্ত আমাদের। এবার আমরা চলে যাবো গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্ব থেকেও 2-3টা প্রশ্ন পড়তে হবে। কি কি পড়তে হবে চলো একবার দেখিয়ে দিই। এগুলো পড়তে হবে না, এগুলো পড়তে, আচ্ছা ব্রাউনীয় গতি কাকে বলে এটা পড়বো, ব্রাউনীয় গতি কাকে বলে অনলি এটা পড়বো। আ যাও, ব্রাউনীয় গতি কাকে বলে, ব্রাউনীয় গতি কাকে বলে, এর বৈশিষ্ট্য, ব্রাউনীয় গতির উৎপত্তির কারণ দেখে রাখতে পারো, কিন্তু ব্রাউনীয় গতি কাকে বলে এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট একটু। চলে আসো, আজও গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য ক্লাস 10-এ পড়েছো, দেবে না কিন্তু কিছু কিছু স্কুল দিয়ে দেয় ইজি প্রশ্ন, তো দেখে রাখবে। গ্যাসের অণুগুলোর গড় মুক্তপথের সংজ্ঞা আর এর রাশিমালাটা, রাশিমালাটা শুধু লিখতে বলবে, রাশিমালাটা অনলি লিখে দেবে, কেমন, শুধু রাশিমালাটা লিখলেই হবে, প্রমাণটা না করলে, শুধু রাশিমালা এই পুরোটা লিখতে পারলে ভালো হয়। তাহলে গড় মুক্তপথের সংজ্ঞা আর গড় মুক্তপথের রাশিমালা এটা একটু দেখে নেবে। চলে আসো, গ্যাসের অণুগুলি আরএমএস বেগ কাকে বলে, মূল গড় বেগ কাকে বলে এটা দেখে রাখবে, বা গড় বর্গবেগের বর্গমূল কাকে বলে সংজ্ঞাটা দেখে রাখবে, এখান থেকে সংজ্ঞা দরকার, ইম্পর্টেন্ট, এগুলো দরকার নেই। এগুলো একবার দেখে রাখতে পারো। আ যাও ইহা পর আতে হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাসের চাপের রাশিমালার প্রমাণটা একটু বড় প্রমাণ, যদি এর অথবাটা সোজা থাকে সেটা করবে, কারণ এটা করতে অনেক টাইম লেগে যাবে। আদর্শ গ্যাসের চাপের রাশিমালার যে প্রমাণটা ক্লাসে ধরে ধরে করিয়েছিলাম, সুন্দর করে লিখে দিয়ে করানো রয়েছে এই প্রমাণটা, এই চাপের রাশিমালা যে চাপ পি সমান সমান, চাপ পি সমান সমান এইটা, এই প্রমাণটা এখান থেকে করতে হবে। একবার দেখে নি কে কল করছে। চলে আসো। তাহলে এখান থেকে গ্যাসের এখান থেকে মেনলি কি পড়বো আমরা, চাপের রাশিমালার প্রমাণ। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, ওটা বেরোক প্রশ্নটা, এই যে অনুরূপ করে এনটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কি লিখছি আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট রয়েছে এটা। হ্যাঁ এই প্রমাণটা, এই যে এই প্রমাণটা একাধিক রকম করে জিজ্ঞেস করতে পারে, এইরকম করেও জিজ্ঞেস করতে পারে, আবার এরকমও জিজ্ঞেস করতে পারে, বলবে প্রমাণ করো এইটা, এটাও জিজ্ঞেস করতে পারে, একই প্রশ্ন একাধিকভাবে জিজ্ঞেস করতে পারে। তাহলে এই প্রমাণটা আমরা পড়বো, কেমন ছোট্ট প্রমাণ রয়েছে, এই প্রমাণটা করবে, এই প্রমাণটা এখান থেকে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে। চলে আসো, ক্লাসে আছি তো, রেকর্ড করছি। চলে আসো, এই প্রমাণটা আমরা এখান থেকে করবো। এগুলোর দরকার নেই, এই জিনিসটা দেয়, এই জিনিসটা একটু প্রমাণ করতে দেয়, বাট এর সঙ্গে অথবা থাকবে, চাইলে পড়তে পারো, নাহলে পড়ার দরকার নেই। চলে আসো, এটা একটু দেয়, যারা পড়েছো তোমরা পড়তে পারো, এটা প্রমাণ করতে বলে। গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে অ্যাভোগাড্রো সূত্রের প্রমাণ, এইটা দেবে। কেউ চাইলে শুধুমাত্র এটা পড়তে পারো, কারো যদি মনে আমি আরো পড়তে চাই তাহলে বয়লের সূত্র, চার্লসের সূত্র, বাকিগুলোও পড়তে পারো। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাভোগাড্রো সূত্র, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে অ্যাভোগাড্রো সূত্রের প্রতিষ্ঠা করো। খুব সুন্দর করে এখান থেকে শুরু করে ক্লাসে করিয়েছি আমি এই পর্যন্ত, তাই না? এইটুকু প্রমাণ 2 নাম্বার কি 3 নাম্বারের জন্য এই প্রমাণ, 2 নাম্বারের জন্য দেবে এই প্রমাণটুকুটা। চলো, বাকি এই প্রমাণগুলো না করলেও হবে, এই প্রমাণগুলো না করলেও হবে। চলো।
ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা শুধু জেনে রাখবে, ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা শুধু জেনে রাখবে, আর কিছু জানা দরকার নেই। এখানে ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা কিভাবে এসেছিল ক্লাসে গল্পের মতো করে বুঝিয়েছি, করেও দিয়েছি, সমীকরণটা যা দেখে রাখবে। স্বাধীনতার মাত্রা কাকে বলে সংজ্ঞা দেবে, স্বাধীনতার মাত্রা কাকে বলে, কেমন স্বাধীনতার মাত্রাতেও আমি বের করাও শিখিয়েছি, সবই ক্লাসে করানো আছে, ওগুলোই পড়ে নেবে। এখান থেকে শুধু নোটস থেকে শুধু সংজ্ঞাটা পড়বে। শক্তির সমবিভাজন নীতি কাকে বলে, সমবিভাজন নীতিটা জিজ্ঞেস করবে, নীতিটা লিখে দেবে ব্যাস। কেমন শক্তির সমবিভাজন নীতিটা, আ যাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এইটা। কি কি ইম্পর্টেন্ট, আগে দুটো প্রমাণ দেখালাম, 2 নম্বর প্রমাণটা আর এই প্রমাণটা, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই যে এইটা জিজ্ঞেস করবে, এই প্রমাণটা তোমাকে জিজ্ঞেস করবে, এই প্রমাণটা জিজ্ঞেস করবে। কেমন চলো এই প্রমাণটা এখান থেকে পড়ে নেবে। এখান থেকে আর তেমন কিছু নেই, এখান থেকে তেমন কিছু নেই। এখান থেকে এই অঙ্কটা করতে পারো, কিছু অঙ্ক রয়েছে। অঙ্ক তোমাদের এমন দেবে যেখানে ক্যালকুলেটর লাগবে না, এরকম অঙ্কই দেবে। এই অঙ্কটা করলে এখান থেকে, আর এগুলো কম ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো একবার দেখে রাখতে পারো যদি চাও করতে, অঙ্কের জন্য জাস্ট বলছি, আর কিছু না। থিওরি এখানে কি পড়তে আমি বলে দিয়েছি, একবার দেখে নিই কিছু বাদ যাচ্ছে নাকি। এই ইউনিট শেষ, তাহলে লাস্ট ইউনিট আমাদের পড়ে থাকছে। আচ্ছা, ভ্যান্ডার ওয়ালস সমীকরণে এ আর বি এর মাত্রা বের করতে বলে অনেক সময়, চলো কি কমপ্লিট, এগুলো কম ইম্পর্টেন্ট। লাস্ট আমাদের ইউনিট যেটা পড়ে রয়েছে, আমাদের লাস্ট কম্পন তরঙ্গ। এই কম্পন তরঙ্গ থেকে কি পড়তে হবে চলো এটা আমি বলে দিই, তাহলে আমাদের সাজেশনটা খুব বাজে করে চুল কেটে দিয়েছে, ঠিক আছে, তার জন্য কি বলবো, প্রতিবার যেভাবে কাটি ওইভাবে কাটিনি, মাঝখানে আগেও একবার এরকম করে কেটেছিল। এনিওয়ে 2 দিন পরে ঠিক হয়ে যাবে। সরল দোল গতি, সিম্পল হারমোনিক মোশন। চলো এটা দাগিয়ে দিই তাহলে হয়ে যাবে। এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, নাথিং রিকোয়ার্ড, এগুলো পড়ার দরকার নাই। দাদা তাহলে ক্লাসে কেন করিয়েছ, সিলেবাসে আছে তাই করাতে হয়েছে। এমনি বললাম, শিখতে তো হবে সবই, তাই না, সবই জানতে হবে, কিন্তু পরীক্ষার আগে পরীক্ষার জিনিস পড়বো। সরল দোলগতির গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করতে বলে খুবই কম ইম্পর্টেন্ট, চাইলে পড়তে পারো, পড়ার দরকার নেই এগুলো। ও এই ছবিটা এখানে খুব খারাপ করে এসেছে, এটা পড়ার দরকার নেই। চলো সরল দোলগতির সমীকরণ এগুলো সবই করিয়েছি। সরল দোলগতির অবকল সমীকরণটা দেখে রাখতে পারো, দরকার নেই। চলো অবকল সমীকরণটা দেখে রাখতে পারো। সরল দোলগতির সরল দোলগতির ক্ষেত্রে এইটা দেখে রাখবে যে ম্যাক্সিমাম সরণ কত হয়, এ ওমেগা, যেগুলো আমরা করেছিলাম আগেও, তাই না, এ ওমেগা। ম্যাক্সিমাম সরণ কত হয়, মিনিমাম সরণ কত হয় সরল দোলগতির ক্ষেত্রে, সরি ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি কোন জায়গায় হয়, কত হয়। ত্বরণের ক্ষেত্রে কোথায় ম্যাক্সিমাম ত্বরণ হয়, কোথায় কম ত্বরণ হয়, এগুলো দেখে রাখবে, কম ইম্পর্টেন্ট এগুলো। এই চ্যাপ্টার থেকে ভালো প্রশ্ন যেটা আসুক, আমি বলে দিচ্ছি, দাঁড়াও, এই চ্যাপ্টার থেকে ভালো প্রশ্ন আসুক। কাহা আয়েগা জি, ये सब नहीं, এটা 1 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করবে যে গতিবেগ আর ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত। একই রকম ভাবে তোমার গতিবেগ আর সরণের মধ্যে দশা পার্থক্য, জাস্ট এই লাইনটুকু দেখে রাখো, বাস হয়ে যাবে। 1 নম্বরের জন্য এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, ইহা পার আয়া, এটা নয় না, এগুলো দরকার নেই। এই জিনিসটা, দুটি সরল দোলগতির যদি দশা সমান হয়, দুটো সরল দোলগতি যদি দশা সমান হয় এবং তাদের কম্পাঙ্ক যদি একই হয়, একই রেখা বরাবর দুটো বস্তু আছে যারা সরল দোলগতি দেখাচ্ছে, তাদের কম্পাঙ্ক যদি একই হয়, তাদের দশা যদি একই হয়, তাহলে তাদের যে লব্ধি আমরা সরল দোলগতি পাবো, তাদের লব্ধি সরল দোলগতির সমীকরণ কি হবে, এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে। বলবে লব্ধি সরল গতিরটা কিরকম হবে, বা লব্ধি সরল গতিটা কিরকম হবে, তার লেখচিত্র আঁকো। এখানে পিডিএফটাতে খুব খারাপ এসেছে, আমি দেখতে পাচ্ছি এত খারাপ এসেছে কেন, এখানে ওইটা হয়তো এই বোর্ডের কারণে হয়তো হচ্ছে, তোমাদের নোটস এটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, তাই না। তাহলে লেখচিত্রটা আঁকবে, খুব এরকম কেন এসেছে যে এটা একটা আছে, তো একজনের উপর আরেকজন এসে যদি পড়ে তাহলে সেটা কি হয়ে যায় আমরা জানি, এরকম ছিল। তাহলে একজনের উপর আরেকজন যদি উপরেই পাতিত হয় তো বিস্তারগুলো যোগ হয়ে যায়, জাস্ট এটাই, যে বিস্তারগুলো যোগ হয়ে যাবে, কি হয়ে যাবে, বিস্তারগুলো যোগ হয়ে যাবে, এ আর এ প্লাস বি হয়ে যায়, তাই না, বিস্তারগুলো যোগ হয়ে যায়। তো বিস্তার যোগ হয়ে গিয়ে লব্ধি লেখচিত্র আমাদের এরকম বেশি বড় চলে আসে। ক্লাসে করিয়েছি কি করতে হবে দাদা, এখান থেকে শুধুমাত্র দুটো সরল দোলগতির সমীকরণ ধরে নেবে,
সবই সমান বলেছে, শুধু বিস্তার আলাদা বলেছে, বিস্তার এ বি ধরে নাও। তাহলে এদের যদি লব্ধি হয়ে যায়, একজন আরেকজনের উপর যদি উপরিপাতিত হয়, তাহলে যোগ করে দেবো, ব্যাস সমীকরণ হয়ে গেল। তারপরে মানগুলো বসিয়ে দিয়ে লেখচিত্র এঁকে দেবো, হয়ে যাবে। শুধুমাত্র এইটুকুই করতে বলবে। মোস্ট ইম্পর্টেন্ট ওটাই ছিল, সমান দশা, বিপরীত দশাটা কম ইম্পর্টেন্ট। এটা এখান থেকে প্রশ্ন আসতে পারে। বিপরীত দশাটা কম ইম্পর্টেন্ট, যে একজন এরকম রয়েছে আর একজন এরকম রয়েছে, বিস্তার আলাদা, তাহলে এদের লব্ধিটা এরকম হয়ে যাবে, লব্ধিটা এরকম হয়ে যাবে, লব্ধি সরল দোলগতির সমীকরণ বা লেখচিত্র, লব্ধি সরল গতি লেখচিত্র এরকম ক্লাসে দেখিয়েছিলাম। শুধু এই লেখচিত্রটা করতে হবে আমাদের। এই যে এই প্রশ্নগুলো করে এরকম, হ্যাঁ। যদি দশা সমান হয় এটা করার চান্স বেশি, ওই প্রশ্নটাই। এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা, যে সরল দোলগতি সম্পন্ন একটা বস্তুকণার মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে প্রমাণ করো, বা মোট যান্ত্রিক শক্তির রাশিমালা বের করো। সরল দোলগতি সম্পন্ন একটা বস্তুকণার গতি শক্তির রাশিমালা বের করো, স্থিতি শক্তির রাশিমালা বের করো, মোট যান্ত্রিক শক্তির রাশিমালা। এই প্রমাণটা তোমাদের দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রমাণটা রয়েছে। আচ্ছা, এই লেখচিত্রটা তোমাদের পিডিএফে আমার এই কম্পিউটারে খারাপ দেখাচ্ছে, তাছাড়া আসল নোটসে পিডিএফটা খুব সুন্দর করে আছে। এই লেখচিত্রটা আঁকবে কেমন, মোট যান্ত্রিক শক্তির লেখচিত্র, সরল দোলগতি সম্পন্ন একটা কণার সরণের সঙ্গে গতিশক্তি, স্থিতিশক্তি আর মোট যান্ত্রিক শক্তির পরিবর্তন কিরকম হয় লেখচিত্র আঁকো। তো এই লেখচিত্রটা অনলি আঁকতে দেবে, লেখচিত্রটা ভালো করে আঁকবে। কেমন লেখচিত্র আমি করিয়েছিলাম, তো লেখচিত্রটা আঁকবে এখানে। খুব খারাপ এসেছে খালি, মানে নোটসে তো ভালো করে আছে। সরল দোলকের ক্ষেত্রে এই প্রমাণটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে একটা সরল দোলকের কৌণিক বিস্তার যদি খুব কম হয়, একটা সরল দোলকের যদি কৌণিক বিস্তার খুব কম হয়, ছবিগুলো এত খারাপ হয়ে গেল কি করে। একটা সরল দোলকের যদি কৌণিক বিস্তার খুব কম হয়, কেমন কৌণিক বিস্তার যদি খুব কম হয়, সেক্ষেত্রে প্রমাণ করতে বলবে এই জিনিসটা, প্রমাণ করতে বলবে দেখাও যে একটা সরল দোলকের গতি হলো সরল দোল গতি, আর এর পর্যায়কাল বের করো। কি বলবে, কৌণিক বিস্তার যদি খুব কম হয়, প্রায় 4 ডিগ্রির কম যদি হয়, 4 ডিগ্রি না বলতে পারে, কৌণিক বিস্তার যদি কম হয়, মানে বেশি যেন অ্যাঙ্গেল করে না দোলে, বেশি অ্যাঙ্গেল করে করলে ওটা তার সরল দোল গতি হবে না, তাই না, সরল রৈখিক বা রৈখিক সরল দোল গতি হবে না। এক্ষেত্রে আমরা বলবো, প্রশ্নের জিজ্ঞেস করবে যে সরল দোলগতির গতি হচ্ছে সরল দোলগতি, সরল দোলকের গতি হচ্ছে সরল দোলগতি, এটা বলবে যে একটা সরল দোলকের যে গতি হয় সেটা হচ্ছে সরল দোলগতিকে নির্দেশ করে, এই প্রমাণটা এইটুকুটা ক্লাসে করিয়েছিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে থিওরি। চলে আসো, অঙ্ক তো সিম্পল সিম্পল যেগুলো ক্লাসে করিয়েছি ওর মধ্যে হয়ে যাবে। মোট যান্ত্রিক শক্তি দেখে রাখতে পারো, এর কম ইম্পর্টেন্ট। আজাও আজাও, আজা ভাই আজা। হ্যাঁ, কিছু স্টুডেন্ট থাকবে যে দাদা এই পিডিএফটা দিয়ে দাও, দাগানো পিডিএফ, দাগানো পিডিএফ, অত পিডিএফ কি করে আপলোড করবো, তো অত কিছু সম্ভব নয়, বাট ইয়ে করে নাও, দাগিয়ে দিচ্ছি তো, তাই না। আমি চেষ্টা করবো যদি এই দাগানো পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া যায়, মানে ব্যাচের নোটসগুলোকে সরিয়ে দিয়ে এই নোটসটা যদি ঢুকে দেওয়া যায় তো ভালো, আর নাহলে তোমরা দেখে রাখো যে কী কী পড়তে হবে, তবে পড়ার সময় তোমাদের মাইন্ডে অটোমেটিক চলে আসবে দাদা কী কী পড়তে বলেছে। চলে আসো, এখান থেকে দরকার নেই এগুলো, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। কিছু স্কুলে এটা জিজ্ঞেস করতে পারে, দেখে রাখতে পারো। ইউনলের এটা করিয়েছিলাম, যেটা পরের দিকে করিয়েছিলাম, এটা সেকেন্ড দোলক কাকে বলে, সেকেন্ড দোলক কাকে বলে সংজ্ঞাটা অনলি। আর এখান থেকে এই একটা প্রশ্ন আসে, কোন প্রশ্নটা আসে আমি বলে দিচ্ছি। এখান থেকে প্রশ্ন এখানে দেওয়া নেই কেন, এই যে এইটুকুটা পড়বে, এটা পড়বে, এইটুকুটা পড়ে নেবে, এইটুকুর মধ্যে বাকি কথা লেখা রয়েছে। এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক এই চ্যাপ্টার থেকে দেবে, করিয়েছি ক্লাসে, ইজি ইজি অঙ্কই। এই অঙ্কটা আমি স্টার দেওয়া আছে, আবার দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারে স্টার দেওয়া অঙ্কগুলো করে নেবে, স্টার দেওয়া অঙ্কগুলো। এরকম সমীকরণ দেবে, বলবে দেখাও যে এটা সরল দোল গতিকে প্রকাশ করে। এই চ্যাপ্টার থেকে এরকমই অঙ্ক দেবে, সমীকরণ দেবে আর ওটার থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে, এই ধরনের অঙ্কই দেবে, তো এই অঙ্কগুলো করবে। বলবে দেখাও যে এটা একটা সরল দোল গতির সমীকরণ, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, অঙ্ক এগুলো। থিওরি কমপ্লিট হয়ে গেছে, এগুলো অঙ্ক না, এটা দেবে না, দেবে না এগুলো। আই হোপ এই চ্যাপ্টারটাও শেষ আমাদের। এটাও দেবে না, দুটো সমীকরণ দেবে, বলবে এগুলো এরা হচ্ছে উপরিপাতিত হলো, এই অঙ্কটা দেখে, এই অঙ্কটা দেখে নেবে, এই ধরনের অঙ্ক, এগুলো অঙ্ক কেমন। বাকি আমি অঙ্কের তো পিডিএফ দিয়ে দিয়েছি, সেখান থেকে পড়বে। লাস্ট আমাদের রয়েছে কি, তরঙ্গ গতি রয়েছে, তরঙ্গ গতি থেকে কি পড়বে, তরঙ্গ গতি থেকে চলো বলে দিই।
তরঙ্গ গতি থেকে এগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই। তির্যক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য একবার দেখে রাখতে পারো, দরকার নেই এটা, এটা একটু দেখে রাখবে, এটা একটু দেখে রাখবে। প্রশ্নটা কি পজ করে একবার দেখে নাও। যে তির্যক তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ সবার মধ্যে দিয়ে যেতে পারে, কেন? এর কারণটা বলবে। তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ দাও। তির্যক তরঙ্গ হচ্ছে কি বলবো, টান টান করা তারের তরঙ্গ, তারে উৎপন্ন তরঙ্গ। আর শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ। উদাহরণ জিজ্ঞেস করবে, উদাহরণ দেখে নেবে। চলে আসো, এগুলো কিচ্ছু পড়া দরকার নেই, এগুলো কিচ্ছু পড়া দরকার নাই, এগুলো কিচ্ছু পড়া দরকার নাই, এগুলো হটাও, এগুলোকে হটাও, জলদি ওয়াহা সে হটো। এইটা চলতরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করো, মোস্ট ইম্পর্টেন্ট এইটুকু প্রতিষ্ঠাটা। এই ধনাত্মকের এইটুকু বলা দরকার নেই, এইটুকু বললেই হয়ে যাবে, কেমন? চলতরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা বলবেন। এই যে প্রতিষ্ঠা যেটুকু ক্লাসে করিয়েছিলাম এখান থেকে শুরু করে ছবিটা অবশ্যই আঁকবে, অনেকে ছবি আঁকো না, ছবিটা আঁকবে, ছবি এঁকে দেখিয়ে দেবে আর এইটুকুর প্রমাণ করবে। এই চ্যাপ্টার থেকে কেবলমাত্র একটাই প্রমাণ পেলাম, মোস্ট ইম্পর্টেন্ট এটাই, চলতরঙ্গের সমীকরণটা প্রতিষ্ঠা। তাহলে চলতরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করব। আরেকটা হয় চলতরঙ্গে তরঙ্গের গতিবেগ আর কণার গতিবেগের মধ্যে সম্পর্ক আর পার্থক্য, এটা একটু দেখে নেব। চলো, চলতরঙ্গে কণার বেগ আর তরঙ্গের বেগের মধ্যে পার্থক্য, আর একটা হয় সম্পর্ক। চলতরঙ্গের ক্ষেত্রে কণার বেগ আর তরঙ্গের বেগের সম্পর্ক ডেরিভেটিভ করে করতে হয়, আমি বলেছিলাম। একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, একবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করব, করিয়েছিলাম। তারপর ভাগ করে দেবো দুজনকে, আমার অঙ্ক মিলে যাবে। এই 2-3টা লাইন করিয়েছিলাম। আসো, আ যাইয়ে এই সূত্রটা দেখে রাখবে, অঙ্ক দিয়ে দেবে, পথ পার্থক্য বলে দেবে, বলবে দশা পার্থক্য বের করো, সূত্র দিয়ে অঙ্ক চলে আসবে 1 নম্বরের ডাইরেক্ট। এগুলো দরকার নেই, ये सब नहीं लगेगा, ये सब नहीं लगेगा। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস কি, চলতরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা, চলতরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা, আর একটা চলতরঙ্গের তরঙ্গের গতিবেগ আর কণার গতিবেগের মধ্যে সম্পর্ক। আর একটা প্রমাণ মোস্ট ইম্পর্টেন্ট, এইটা কোনো একটা গ্যাসীয় মাধ্যমে শব্দের গতিবেগ সংক্রান্ত নিউটনের সূত্রটা লেখো। সেখানে কি কি ভুল ছিল সেটা লেখো। পরীক্ষা লব্ধ ফলাফলের সঙ্গে এই মান মেলে না কেন? তারপর বিজ্ঞানী ল্যাপ্লাস এলো, ল্যাপ্লাস এসে কি সংশোধন করলো সেটা বলো। প্রশ্নটাকে একাধিকভাবে জিজ্ঞেস করতে পারে, এইভাবে 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 জিজ্ঞেস করতে পারে। একই প্রশ্ন একাধিকভাবে জিজ্ঞেস করতে পারে, উত্তর ক্লাসে করিয়েছি, তাই না? চলো, তাহলে কি গ্যাসীয় মাধ্যমে শব্দের গতিবেগ সংক্রান্ত নিউটনের সূত্র, নিউটনের কি ধারণা ছিল, সে কিভাবে সেই সূত্র দিল, সেখানে কি কি ত্রুটি ছিল, সেটা বাস্তবের সাথে কেন মিলল না, তারপর ল্যাপ্লাস এসে কি সংশোধন করলো, সেই ল্যাপ্লাসের সংশোধন। এত কিছু জিজ্ঞেস করবে না, যে কোনো একটা জিজ্ঞেস করবে হয়তো। চলো, ল্যাপ্লাসের সংশোধন অবধি আমরা পড়ে নেব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পর্যন্ত। ব্যাস। বায়ু মাধ্যমে শব্দের বেগের ওপরে চাপের প্রভাব, উষ্ণতার প্রভাব, ঘনত্বের প্রভাব, আর্দ্রতার প্রভাব। সাধারণত উষ্ণতার ঘনত্বটাই জিজ্ঞেস করবে, চাপটাও জিজ্ঞেস করতে পারে, আর্দ্রতার প্রভাব থেকে অঙ্ক দেবে, না হলে একটা 2 নম্বরের প্রশ্ন দেবে। তো এই প্রভাবগুলো দেখে নেবে। প্রভাবের মধ্যে এগুলো জিনিস না বললে হবে, তুমি এইটুকু বললে হয়ে যাবে, এগুলো এগুলো না বললে হবে, এগুলো না বললে হবে, কেমন? এগুলো এত বলা দরকার নেই। আর্দ্রতার প্রভাব থেকে আমাদের প্রশ্ন আসবে যে শুষ্ক বায়ুর মধ্যে দিয়ে বেশি তাড়াতাড়ি শব্দ যায় নাকি আর্দ্র বায়ুর মধ্যে দিয়ে তাড়াতাড়ি যায়, এখান থেকে ওটা দিতে পারে। আর নাহলে ঘনত্বের প্রভাব থেকে এই অঙ্কটা দিতে পারে, ঘনত্বের প্রভাব থেকে এই অঙ্কটা দিতে পারে। ভেরি ভেরি কেন দিলাম, এটা আমি আগে দিয়ে দিয়েছি, এটা তো আগে দিয়েছি। কঠিন আর তরল মাধ্যমে শব্দের বেগে যে ফর্মুলাগুলো রয়েছে, ফর্মুলাগুলো একবার দেখে নেবে। বলবে কঠিন পদার্থের মধ্যে দিয়ে শব্দ তাড়াতাড়ি যায়, তরল পদার্থের মধ্যে দিয়ে ধীরে ধীরে কেন যায়, অত তাড়াতাড়ি কেন যায় না, এটা হচ্ছে ওখান থেকে বেরোবে, এইখান থেকে এই প্রশ্নটা এখান থেকে বেরোবে, কেমন? যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে শব্দের গতিবেগ বেশি হয়, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে অত বেশি হয় না কেন, কেমন? এটা পড়ে নেবে। যে কঠিন বা তরলের মধ্যে শব্দের বেগ গ্যাসের থেকে বেশি হয়, এই কথাগুলো পড়ে নেবে একটু। এগুলো কিছু দরকার নেই। আর হটসের মধ্যে আমি যদি চলে আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে, এটা তো অঙ্কগুলো একটু দেখবে। বলবে দেখাও যে এটা চলতরঙ্গের সমীকরণকে নির্দেশ করে। এই ধরনের অঙ্ক আমি করিয়েছি, এই ধরনের অঙ্ক করানো হয়েছে, এই চ্যাপ্টার থেকে অঙ্ক আমি করিয়েছি, তাই না? ওগুলো করে নেবে। চলো, এই চ্যাপ্টার থেকে আর থিওরি কিছু নেই, থিওরিতে যেই 3টে প্রমাণ বললাম এই 3টে পড়বে, এই চ্যাপ্টার থেকে হয়ে যাবে। এবার কম্পন তরঙ্গ বলে একটা চ্যাপ্টার রয়েছে, যার নোটসটা আমি দেইনি, কিন্তু পিপিটি তো দিয়েছি, পিপিটিতে যা যা করিয়েছি সেগুলোই করবে। তার মধ্যে কি কি করতে হবে আমি বলে দিচ্ছি।
কম্পন আর তরঙ্গ, তাই না? আমার কাছে বইটা এই মুহূর্তে নেই। কম্পন আর তরঙ্গ থেকে শুধুমাত্র এটাই লাগবে, পরবশ কম্পন কাকে বলে, অনুনাদের শর্ত লেখো, অনুনাদের শর্ত লেখো, আর ওইদিকে অবমন্দিত কম্পনে যে লেখচিত্রগুলো রয়েছে ওই লেখচিত্র, একটা লেখচিত্র আছে ওই লেখচিত্রটা, কেমন? তোমরা জানো কোনটা। তো ওই লেখচিত্রটা আর ওই দুটো প্রশ্ন পড়ে নেবে। চলে আসো। তরঙ্গের উপরিপাত থেকে কি কি পড়তে হবে? তরঙ্গের উপরিপাত থেকে প্রশ্ন আসবে অনেক। কম্পন তরঙ্গটা নাহলে আমি বই থেকে আরেকবার ভালো করে বলে দিচ্ছি, একটু দাঁড়াও। এগুলো জিজ্ঞেস করবে না। সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দু কাকে বলে দেখে রাখবে একবার। এগুলো দেবে না, এগুলো দেবে না। স্থানু তরঙ্গ কিভাবে তৈরি হয় গাণিতিকভাবে ব্যাখ্যা করো, এটা দেবে না। তোমাদের দেবে এই যে এই প্রশ্নটা, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলে স্থানু তরঙ্গে পরপর দুটি নিষ্পন্দ বিন্দু বা পরপর দুটি সুস্পন্দ বিন্দু, স্থানু তরঙ্গে পরপর দুটো নিষ্পন্দ বিন্দু বা পরপর দুটো সুস্পন্দ বিন্দু, পরপর দুটো নিষ্পন্দ বিন্দু বা পরপর দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী যেটা দূরত্ব হয় সেটা λ/2 হয়, প্রমাণ করো। দূরত্ব কত হবে আলোচনা করো বলতে পারে, বা বলবে দূরত্ব কত হবে আলোচনা করো, এটা জিজ্ঞেস করবে, বা বলবে প্রমাণ করো দূরত্ব λ/2 হয়। তাহলে স্থানু তরঙ্গের সমীকরণ যদি 2 নম্বরের প্রশ্ন হয় তাহলে ডাইরেক্ট লিখবে স্থানু তরঙ্গের সমীকরণ। আমি বলবো সব থেকে বেটার হবে সবার প্রথমে স্থানু তরঙ্গের সমীকরণটা প্রমাণ করবে, প্রমাণ করে নিলে স্থানু তরঙ্গের সমীকরণ পেলে তারপর লিখলে বিস্তার এটা। এবার নিষ্পন্দ বিন্দুর ক্ষেত্রে দূরত্ব বের করে দিলে λ/2, সুন্দর করে আমি লিখে দিয়েছি। সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রেও দূরত্ব যেভাবে ক্লাসে করিয়েছি λ/2 করে দিলে ব্যাস প্রমাণ হয়ে গেল। এই প্রমাণটা মোস্ট ইম্পর্টেন্ট। স্থানু তরঙ্গের বৈশিষ্ট্য এগুলো দরকার নেই, এগুলো এমনি পারবে, এগুলো দরকার নেই। আজাও। টান টান করা তারের ক্ষেত্রে কম্পনের সূত্র মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। সুস্পন্দ আর নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পরপর দুটোর, আর এই টান টান করা তারের কম্পনের সূত্রগুলো, এই কম্পনের সূত্র 3টে সূত্র, তার সাথে এই লাস্টের এই দুটো সূত্র বলে দেবে, সবগুলোই বলে দেবে, ব্যাসার্ধ ঘনত্বের সূত্র আর এই 3টে সূত্র। তাহলে সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য। চলে আসো। এখান থেকে এবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে, এগুলো পড়তে হবে না, এগুলো পড়তে হবে না, এই ছবিটা এই প্র্যাকটিস করবে। এই প্রশ্ন যেটা করিয়েছি ক্লাসে, যে তারের তির্যক কম্পনের ক্ষেত্রে মূল সুর আর বিভিন্ন উপস্বরের কম্পাঙ্ক নির্ণয় করো, এইভাবে জিজ্ঞেস করবে না, তোমাদের জিজ্ঞেস করবে ভাই লেখচিত্র আঁকতে দিতে পারে, তোমাদের এরকম জিজ্ঞেস করবে, এই প্রমাণটা জিজ্ঞেস করবে। দাঁড়াও, এই যেরকম দেবে, বলে প্রমাণ করো টান টান তারে মূল সুরের যুগ্ম আর অযুগ্ম সবগুলো সমমেলই তৈরি হতে পারে। ওই একই প্রশ্ন, তার উত্তর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি। হ্যাঁ, প্রথম দুটো ছবি আঁকতে দিতে পারে, ছবি আঁকাও এরকমও দিতে পারে। চলো, এটা একবার দেখে রাখবে। হ্যাঁ, টান টান তারের যদি মধ্যবিন্দুতে আঘাত করি তাহলে কোন কোন সমমেল বের হতে পারে, কোন কোন সমমেল বের হতে পারে সেগুলো বলবে। বলবে টান টান তারের 1/3 দূরত্বে যদি আমি আঘাত করি তাহলে কোন কোন সমমেল বের হতে পারে, কোন কোন সুর বের হবে না, এই ধরনের প্রশ্ন 2 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এইটা দেখে রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম, ভেরি ভেরি ভিভিআই দিয়ে দিয়েছি, উপরেটা দিইনি, উপরেটাও দিয়েছি। চলো, ওই একই জিনিস, 1/3 দূরত্বের স্পর্শ করলে আলাদা জিনিস ঘটে, স্পর্শ করলে ওখানে আমাদের নিষ্পন্দ বিন্দু তৈরি হয়, আর টান দিলে সুস্পন্দ বিন্দু। এগুলো বলা আছে, থিওরি আমি এখন আলোচনা করছি না, বিরাট বড় সিলেবাস তো কমপ্লিট করতে হবে। এটা পড়ে নেবে। চিত্রসহ দেখাও যে একমুখ বন্ধ নলে কম্পনের ক্ষেত্রে শুধুমাত্র বিজোড় সমমেলগুলোই উপস্থিত থাকে আর দুমুখ খোলার ক্ষেত্রে সবগুলোই উপস্থিত থাকে, এটা প্রমাণ করতে দেবে। এটা প্রমাণ করতে দেওয়ার চান্স কম। এখান থেকে কি দেবে, এই যে এইটা দেবে, এইটা দেবে তোমাদের, এখান থেকে এইটা দেবে, এটা নয়, এটা কম ইম্পর্টেন্ট, এটা কম ইম্পর্টেন্ট, দুমুখ খোলাটা কম ইম্পর্টেন্ট। এখান থেকে যেটা দেবে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, বলবে বদ্ধ নল থেকে যে আওয়াজ বের হয়, কোনো একদিক বন্ধ আছে আরেকদিক ফাঁকা আছে, বাঁশি বাজাচ্ছি, সেখান থেকে যে আওয়াজ বের হয় সেটা শুনতে অতটা ভালো লাগে না, কিন্তু কিন্তু খোলা নল থেকে যে শব্দ বের হয় সেটা বেশি শ্রুতি মধুর। কেন? কারণ খোলা নল থেকে সবগুলো সুরই বের হয়, সব সমমেল বের হয়, বদ্ধ নল থেকে সব সমমেল বের হয় না, যারা পড়েছো তারা জানো। তো এইটুকু উত্তরটা পড়ে দেবে ভালো করে, সুন্দর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার ওখান থেকে জিজ্ঞেস করে বাঁশির গায়ে একটা ছিদ্র থাকে কেন, কয়েকটা ছিদ্র কেন থাকে, ছিদ্রগুলো বন্ধ করে করে নলের দৈর্ঘ্য বাড়ানো যায়, আর দৈর্ঘ্য বাড়িয়ে কম্পাঙ্ক পরিবর্তন করা যায়, সেটা দেখে রাখবে একটু। এটা কম ইম্পর্টেন্ট, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট একাধিক স্কুলে দেবে, যে একটা দুমুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক একমুখ খোলা নলের থেকে দ্বিগুণ হয়ে যায়, এই জিনিসটা প্রমাণ করতে হবে। যে নলের দুটো মুখে যদি খোলা থাকে তাহলে মূল সুরের কম্পাঙ্ক হয় V/2L,
আর যদি একটা মুখ বন্ধ থাকে তাহলে মূল সূত্রের কম্পাঙ্ক হয় v/4l। তাহলে যার মুখটা খোলা দুই দিকেই সেটা ডবল, এটাই প্রমাণ করতে দেয়। মোস্ট ইম্পর্টেন্ট, যা সূত্র দুটো লিখবো আর ভাগ করে দিয়ে বলবো এই দেখো ডবল হয়ে যাচ্ছে, এই প্রমাণটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এই সূত্রগুলো থেকে যেটা করালাম যে বদ্ধ নল বা মুক্ত নলের ক্ষেত্রে প্রমাণ করো সব সমমিল পাওয়া যায় বা অযুগ্ম সমমিল পাওয়া যায়, ওটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। ছোট্ট একটা জিনিস প্রমাণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর যাইয়ে প্রান্তিক ত্রুটি ফুটি এগুলো দরকার নেই, এগুলো করিয়েছি বাট এখন দরকার নেই পরীক্ষার জন্য। আজাইয়ে আমরা এখানে স্বরকম্প কাকে বলে, স্বরকম্পের উৎপত্তির গাণিতিক ব্যাখ্যা একবার দেখে রাখতে পারো, কম ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট এটা রয়েছে যে F1 আর F2 কম্পাঙ্কের দুটো সুরশলাকা বায়ু মাধ্যমে কম্পিত হচ্ছে, তাদের থেকে যে শব্দ তরঙ্গ উৎপন্ন হচ্ছে সেগুলো যদি উপরিপাতিত হয় তাহলে যে স্বরকম্প সৃষ্টি হবে তার কম্পাঙ্ক নির্ণয় করো। যেমন এই প্রমাণটা ইম্পর্টেন্ট রয়েছে। চলো এই প্রমাণটা আজাইয়ে এটা একবার দেখে রাখতে পারো, এগুলো জিজ্ঞেস করবে না, ভালো ভালো প্রশ্ন ছেড়ে এরকম ফালতু কোশ্চেন জিজ্ঞেস করে না। এটা কঠিন প্রশ্ন, চাইলে করবে না চাইলে করবে না। যে দুটো চলতরঙ্গ যদি উপরিপাতিত হয় তাহলে যদি স্বরকম্পের সৃষ্টি হয় তাদের মধ্যে যদি কম্পাঙ্কের পার্থক্য থাকে 10 হার্জের থেকে কম, দুটো তরঙ্গ আছে যাদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য কত n2 - n1 বা n1 - n2, তাদের কম্পাঙ্কের পার্থক্য তাদের যে কম্পাঙ্কের পার্থক্য আমরা পাবো সেই কম্পাঙ্কের পার্থক্য যদি 10 হার্জের লেখা আছে 10 হার্জের থেকে কম হয় তাহলে স্বরকম্প তৈরি হয়। তো যে স্বরকম্প সৃষ্টি হবে, কয়টা স্বরকম্প সৃষ্টি হবে, স্বরকম্পের সংখ্যা সমান সমান কি হয়ে যায় কম্পাঙ্কের পার্থক্য। এটা প্রমাণ করতে দিতে পারে, প্রমাণটা একটু বড় আমি বলেছিলাম, পরীক্ষা আসলে যদি এর অথবাটা সোজা থাকে অথবাটা করবে। ও চলো এতটা প্রমাণ তাহলে পেয়ে গেলাম আমরা এটা। আজাইয়ে স্বরকম্পের বৈশিষ্ট্য, স্বরকম্পের প্রয়োগ, চলো কমপ্লিট আমাদের চ্যাপ্টার। কিছু এখান থেকে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো একবার দেখে রাখতে পারো। চ্যাপ্টার আমাদের খতম হয়ে গেল। তুমি বলে দাদা তাহলে ইয়েটা বাদ গেল কেন আমাদের, কি বলে ওটাকে, শব্দের ডপলার ক্রিয়া। ডপলার ক্রিয়া তো আমি বলে দিয়েছি, ডপলার ক্রিয়া থেকে কি পড়তে হবে, অঙ্ক করতে হবে। তো ডপলার ক্রিয়া যে ফর্মুলা রয়েছে ওই ফর্মুলা থেকে অঙ্কগুলো করে নেবে, হয়ে যাবে, যা যা ক্লাসে করিয়েছি। আর আমাদের ওই পিডিএফটা দেওয়া থাকছে, অঙ্কের পিডিএফ, ওখানে যে অঙ্ক রয়েছে অঙ্কগুলো করে নেবে। বাদ আমাদের একটাই থাকলো, সেটা হচ্ছে আমাদের কি গেল, বইটা আমি পাচ্ছি না, বইটা আছে কোনো এক জায়গায়, হয়তো ওই ঘরে আছে। সেটা হচ্ছে আমাদের বাদ যায়নি ওটা, অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি এখনই। আমাদের যেটা চ্যাপ্টারটা রয়েছে কি জানো ওটাকে, আমাদের কম্পন, ওই কম্পন চ্যাপ্টারটা আমি বলে দিচ্ছি এখনই, একটু ওয়েট করো। কম্পনের প্রকৃতি থেকে তুমি যেটা পড়বে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন আর তির্যক কম্পনের উদাহরণ দেখে রাখবে। এই যে লেখচিত্রটা, কেমন, এই লেখচিত্রটা আমাদের দরকার। যে অতি অবমন্দন, সংকট অবমন্দন, তার স্মরণ সময় লেখচিত্র কেমন, মুক্ত কম্পনের স্মরণ সময় লেখচিত্র, অবমন্দিত কম্পনের স্মরণ সময় লেখচিত্র। আর সংকট অবমন্দন আর অতি অবমন্দন এদের দুজনের লেখচিত্র দুটো প্র্যাকটিস করবে। আর এখান থেকে পরবশ কম্পন কাকে বলে, অনুনাদের শর্তটা পড়ে নেবে, কখন অনুনাদ হতে পারে। আর কিছু নেই এখান থেকে, কেমন, চলো এটা আমি বলেই তো দিয়েছিলাম তাই না। চলো এটা হচ্ছে আমাদের পুরো সাজেশন, কোন কোন চ্যাপ্টার থেকে কি পড়তে হবে আমি বলে দিলাম। যে থিওরিগুলো বললাম পরীক্ষার আগে যদি একটু পড়তে বসো, দেখে চ্যাপ্টার বেশি হলেও শুধুমাত্র যখন এগুলো সিলেক্টিভ জিনিস পড়তে থাকবে দেখবে সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হবে। তারপর রিভিশন করো, তারপর যদি টাইম থাকে তাহলে বাকি জিনিসগুলো পড়ো, কে মানা করেছে। তো যা যা থিওরি বললাম এইটুকু থিওরি শুধু পড়ো আর অঙ্কগুলো প্র্যাকটিস করো, কেমন। দেখা হচ্ছে ক্লাস 12-এ তোমাদের সাথে। চলো টাটা। ব্যাচ তো লঞ্চ করেছি, সুদর্শন ব্যাচ ক্লাস 12-এর। যারা যারা ব্যাচে জয়েন করে নিও। তোমাদের মার্চ মাসে 5 তারিখ থেকে সুদর্শন ব্যাচের ক্লাস শুরু হবে। আমি তোমাদের ফিজিক্স পড়াবো আর বাকি অন্যান্য সাবজেক্টেরও টিচার্স রয়েছে। সুদর্শন ব্যাচের বিস্তারিত তথ্য এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারো, কেমন। ক্লাস 11-এ অনেকে হয়তো ছিল না, কোনো ব্যাপার নেই, 12-এ চলে আসো। 12-এ কিন্তু উচ্চ মাধ্যমিকে আমাদের প্রায় অনেক ভালো রেজাল্ট করে দেখাতে হবে। আমাদের সবারই টার্গেট থাকবে যে একটা স্টুডেন্টকে ধরে পেরে যে করেই হোক প্রায় ফুল মার্কসের মতো আমরা যাতে স্কোর করাতে পারি, কেমন। সেরকম টার্গেট নিয়ে আমরা একদম উঠে পড়ে লেগে তোমাদের হাত ধরে সেই লক্ষ্যের দিকে তোমাদের নিয়ে যাবো, কেমন। চলো দেখা হচ্ছে ক্লাস 12-এ।